আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী রয়েছো ভাইয়া, তোমাদের একটা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস নিব তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের উপরে, ঠিক আছে, অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পত্রের উপরে। সো আজকে আমরা 350 এর উপরে ভাইয়া গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। তুমি যদি এই প্রশ্নগুলা ভাই আমার সাথে সমাধান করতে পারো এবং একবার করে দেখে যাইতে পারো, আমি আশা রাখছি এখান থেকেই তোমার সর্বোচ্চ প্রশ্ন কমন চলে আসবে, ঠিক আছে। তো যত ধরনের এমসিকিউ আছে ভাইয়া, যেগুলো রিপিট আসতে পারে বা বোর্ড পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভাইয়া, আমি কিন্তু প্রত্যেকটা এমসিকিউ সমাধান করাই দিব। তো কাজেই যারা ক্লাসটা দেখতেছো একটু সুন্দর মতো শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ভাই সবাই একটু মেনশন করে দিবা, যাতে করে সবাই এই ক্লাসটা থেকে অনেক বেশি উপকৃত হয়। তো চলো আমরা শুরু করে দিব একটা একটা করে চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তো আমাদের ভিডিওটা ঠিকমতো চলতেছে কিনা আমি একটু দেখে নেই। আচ্ছা, আমাদের ভিডিও ঠিকমতো চলতেছে আশা করি। ওকে, তো চলো তাহলে আমরা আমাদের প্রথম যে চ্যাপ্টার রয়েছে, আমি এটা একটু একটু বড় করে নেই, তাহলে তোমাদের হয়তো দেখতে সুবিধা হবে। আচ্ছা, আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। সো প্রথমেই আমরা আমরা যে চ্যাপ্টারটি আলোচনা শুরু করবো ভাইয়া, সেটা হচ্ছে দেখো আমাদের 1 নম্বর অধ্যায় কোষ ও এর গঠন। যেহেতু আমাদের শর্ট সিলেবাসের মধ্যে 7টা চ্যাপ্টার রয়েছে, তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ভাইয়া অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই দেখা যাবে অলমোস্ট 3 থেকে 4টা করে এমসিকিউ চলে আসবে। সো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার খুব যত্ন নিয়ে পড়বো। তো চলো আমরা তাহলে একটু শুরু করি, যেহেতু অনেক এমসিকিউ পড়তে হবে, তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। তো প্রথমেই দেখো গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এখানে দেয়া আছে। ডি অক্সিরাইবোজের কয় নাম্বার কার্বনে অক্সিজেন নাই? এটা হবে 100% ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মনে রাখবা। 2 নং কার্বনে, কত নম্বর কার্বনে? 2 নং কার্বনে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ভাই 2 নং কার্বনে। তারপরে দেখো কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণু কোনটা? লাইসোজোম হচ্ছে কি বলতো? লাইসোজোম হচ্ছে কোষীয় পরিপাকে অংশগ্রহণকারী অঙ্গাণু। তো এখানে তুমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা। এটা তো লাইসোজোম তোমাকে বলেই দিলাম, লাইসোজোম তোমাকে বলে দিলাম। এর সাথে মনে রাখবা যে উদ্ভিদ কোষের যে লাইসোজোম ভাইয়া, ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয় এটা একটু মনে রাখবা। লাইসোজোমকে কিন্তু বলা হয় ওলিওসোম। ওলিওসোমও কিন্তু বলা হয়, ঠিক আছে, এটাকে ওলিওসোমও বলা হয়। ওকে, এটা একটু মনে রাখবা। এবং এই লাইসোজোমের মধ্যে মনে রাখবা যে 40 থেকে 50 ধরনের কি থাকে বলতো? এনজাইম থাকে। উদ্ভিদ কোষের লাইসোজোমকে ওলিওসোম বলা হয়, বা ওলিওসোম তুমি যাই বলো না কেন সমস্যা নেই। আর এখানে 40 থেকে 50 ধরনের কি রয়েছে ভাইয়া বলতো? এখানে 40 থেকে 50 ধরনের তোমাদের এনজাইম রয়েছে। এবং এই লাইসোজোম সম্পর্কে আরেকটা মনে রাখবা যে এর উৎপত্তি হয় ইআর। ইআর মানে কি জানো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এর উৎপত্তি হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবা যে এই লাইসোজোমের মধ্যে ডাব্লিউবিসি, ঠিক আছে, তাহলে এই ডাব্লিউবিসি এখানে বেশি থাকে। আচ্ছা, তো চলো পরবর্তী এমসিকিউর মধ্যে চলে যাই। দেখো কি বলছে যে ডিএনএ এর কার্যকরী এককে কি বলে? তাহলে মনে একবার ডিএনএ এর কার্যকরী এককে সিস্টোন বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা দেখবে কোথাও না কোথাও চলে আসছে। এরপরে আসো যেটা বলছে এখানে যে কোষ আবিষ্কার করেন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবা। রবার্ট হুক কি করছে ভাই? কোষ আবিষ্কার করেছে। সেল 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 শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মনে রাখবা এটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। এরপরে বলছে যে ফ্রাগমোপ্লাস্ট নিচের কোনটির উপাদান? ফ্রাগমোপ্লাস্ট কোনটির উপাদান? দেখো তো, সাইটোপ্লাজম, স্ট্রোমা, নিউক্লিওপ্লাজম নাকি কোষ প্লেট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে কিন্তু মার্ক করাই আছে যে ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে ভাইয়া তোমার কার উপাদান বলতো? এটা হচ্ছে কোষ প্লেটের উপাদান, কোষ প্লেটের উপাদান। এরপরে দেখো বলছে যে কোন বিজ্ঞানীগণ কোষ তত্ত্ব দেন? কোন বিজ্ঞানী কোষ তত্ত্ব দেন? মনে রাখবা দুইজন বিজ্ঞানী এই কোষ তত্ত্ব দিয়েছেন, একটা হচ্ছে স্লাইডেন আর একটা হচ্ছে সোয়ান। সো তোমার যেহেতু ভাই হাতে সময় কম, তুমি যে কাজটা করবা, ক্লাসটা একটু স্পিড বাড়াই দেখবা। যেহেতু আমি ওয়ান শট ক্লাস নিচ্ছি, ঠিক আছে, আমি সবগুলো জিনিস চাইলেও তোমাকে ডিটেলসে ব্যাখ্যা করা দেওয়া পসিবল না, কারণ আমি সম্ভব সবগুলো প্রশ্ন তোমাকে পড়াই দিচ্ছি। তুমি এখানে দেখবা অলমোস্ট আমি তোমাকে দেখা যাবে 350 লিখে রাখছি না, অলমোস্ট এখানে 400-র কাছাকাছি প্রশ্ন চলে যাবে। কেউ যদি এই প্রশ্নগুলো দেখে, এখান থেকে প্রশ্নগুলো কমন চলে আসবে। তো আমি যেগুলো বলতেছি তুমি এগুলো একটু খেয়াল করবা, ক্লাসটা একবার দেখে নিবা, কারণ নিজে নিজে পড়লে অনেক সময় মাথার মধ্যে ক্যাচ করে না। জাস্ট ক্লাসটা দেখে নেওয়ার পরে আমি যখন পিডিএফটা তোমাকে দিয়ে দিব, ক্লাসটা দেখে তুমি যদি পিডিএফটা পড়ো ভাইয়া, এখান থেকেই তোমার সবগুলো প্রশ্ন কমন চলে আসবে। তো এরপরে দেখো এখানে যেটা বলছে, এটা তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট নয়, এটা তোমাদের লাগবে না। তুমি এখানে আসো, পাশাপাশি কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হলে তাকে বলা হয় প্লাজমোডেসমাটা। এটা বোর্ড বই ডাইরেক্ট একটা লাইন আছে আবুল হাসান স্যারের বই, এটা জাস্ট মনে রাখবা। তাহলে উদ্ভিদের কোষ পর্দা কি দ্বারা গঠিত? 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট যে উদ্ভিদের কোষ পর্দা লিপোপ্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? লিপোপ্রোটিন দ্বারা গঠিত। প্লাজমা মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল? তাহলে কোন অংশটা তরল? এটা মনে রাখবা যে লিপিড অংশ তরল। কোন অংশ তরল? লিপিড অংশটা তরল। এরপর বলছে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বেষ্টিত ও কোষ ঝিল্লি দ্বারা আবৃত অংশকে কি বলে? তাহলে প্রোটোপ্লাজমের এখানে দেখো বলছে কি যে নিউক্লিয়াস বেষ্টিত, একটা আছে নিউক্লিয়াস বেষ্টিত, আরেকটা বলছে কোষ ঝিল্লি। এই দুইটা দ্বারা আবৃত অংশ একটাই আছে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। সেটা কোনটা? এই যে এখানে আছে সাইটোপ্লাজম। তাহলে দুইটা খুব পাশাপাশি থাকলে তাকে কি বলে? মনে রাখবা, এটা তোমরা সবাই পড়ছো বোর্ড বইয়ের মধ্যে, এটাকে পিট জোর বলে। আচ্ছা, এরপরে দেখো
কোষের বাহিরের প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরীয় আবরণকে কি বলে? দ্বিস্তরীয় আবরণকেই বলে কিন্তু প্লাজমালেমা। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দেখো এখানে বলছে যে কোষের বাহিরে প্রোটোপ্লাজম নির্মিত দ্বিস্তরীয় আবরণ, এটাকে বলছি প্লাজমালেমা। কিন্তু একটু আগে যেটা বললাম, দেখো এই যে, তো কোথায় বললাম জানি, এই যে এখানে দেখো তোমাদের এই যেখানে বলছিলাম যে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বেষ্টিত ও কোষ ঝিল্লি দ্বারা আবৃত অংশকে বলে সাইটোপ্লাজম। তো এটার মধ্যে প্যাচ লাগা যাবে না, সাইটোপ্লাজম এবং প্লাজমালেমা এগুলো অনেক সময় প্যাচ লাগে, তো একটু ভালো মতো দেখবা। এরপরে দেখো কি বলছে এখানে, কোষ পর্দার সর্বজন গ্রাহ্য মধ্যবর্তীকে ফসফোলিপিড অণুর ফাঁকে কি থাকে? তাহলে এটা তোমরা সবাই জানো কি থাকে, কোলেস্ট্রল থাকে। এগুলো পড়ে ফেলবো, দ্রুত পড়ে ফেলো। এরপরে দেখো কি বলছে, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটা? তাহলে পিএইচ রক্ষা করে কোনটা? সাইটোপ্লাজম, কোষ গহ্বর, গ্লাইওক্সিজম নাকি নিউক্লিওপ্লাজম? তো আমি আবারও বলতেছি, তোমাদের অনেকের মনে হতে পারে ভাই রিডিং পড়ে যাচ্ছে, কারণ আমি যদি সবগুলো জিনিস বুঝাতে যাই বা একটু করে কথা বলে যাই, ক্লাসের ডিউরেশন হবে 8 থেকে 9 ঘন্টা। আমি 8 থেকে 9 ঘন্টা সময় নষ্ট করতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই তোমাকে সবগুলো জিনিস কভার করে দিতে। তো এই জন্য আমি পড়ে যাচ্ছি, একটু করে তুমি দেখবা, আশা করি আমার সাথে শুনে গেলেই তোমার এগুলো পরীক্ষা হলে যে মনে পড়বে, চাপ নিও না। তো এটা একটু দেখো, এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে কোলেস্ট্রল। আচ্ছা, কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কোনটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবা, পিএইচ। পিএইচ, তাহলে পিএইচ রক্ষা করে কে বলতো? কোষ গহ্বর, কোষ গহ্বর। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের আশা করি দেখতে হয়তো সুবিধা হবে। কোন কালারটা নেওয়া যায়? এই কালারটা নিলে হয়তো বা তোমাদের চোখে ভালো পড়বে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, প্রাণী কোষের সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত? তাহলে এটা কত ভাইয়া? 67। আচ্ছা, না এটা কালার তো আরো উইক, এটা তো দেখা যাচ্ছে না, আমাদের কালারটা নিতে হবে। আমাদের কোন কালারটা নেওয়া যায়? এই কালারটা নিয়ে দেখি কিরকম বোঝা যায়। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, নিচের কোনটি, আচ্ছা তোমরা যে দাগানো দেখতে পাচ্ছ না, এইগুলো কিন্তু আমি নিজেই দাগিয়ে পড়ছিলাম, যে কালার করছি, দাগাইছি, তো এই জন্য ভাই এই অবস্থা। আমরা পিক তুলে নিয়ে আসছি, দেখি যে আমার বই এরকম অসংখ্য দাগ দাগ দেওয়া ছিল। তো এই জন্যই এই অবস্থা, যে হাতে হয়তো দাগাদাগি করে রাখছি। যাই হোক, ব্যাপার না। দেখো কি বলছে, যে নিচের কোন গঠনটি সাইটোপ্লাজমের নয়? তাহলে সাইটোপ্লাজমের গঠনের মধ্যে তুমি দেখবা যে কি কি আছে জানো? এখানে গোলজি বস্তু আছে, রাইবোজোম রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে। তাহলে বলতে পারে যে নিচেগুলো সাইটোপ্লাজমের অংশ, অংশ বলে কিনতে হবে। আর অংশ নয় কোনটা? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু কিন্তু এখানে অংশ হবে না। ওকে, আচ্ছা, এরপরে দেখো কোষের কোন অঙ্গাণুটি এটিপি সিনথেসিস করে? তাহলে এটিপি সিনথেসিস করে কে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি করে? মাইটোকন্ড্রিয়া করতেছে। আচ্ছা, এরপরে দেখো বলছে যে তোমাদের এখানে মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ করছেন? তাহলে মাইটোকন্ড্রিয়া প্রথম প্রত্যক্ষ করছেন কে? এটা হচ্ছে তোমার কলিকার প্রথম এটা প্রত্যক্ষ করছেন, কিন্তু এটা দেয়া নাই সঠিক উত্তরটা। সো এটা তোমরা মনে রাখবা যে মাইটোকন্ড্রিয়া প্রথম প্রত্যক্ষ করছেন কে? কলিকার। তাহলে প্রথম কে প্রত্যক্ষ করছেন? এটা কলিকার প্রথম এটা প্রত্যক্ষ করেছেন। ওকে, আশা করি তোমরা এই জিনিসগুলা একটু করে দেখে গেলেই পারবা, খুব বেশি চাপ নেওয়ার কিছু নাই। একটু করে যদি পড়ে যেতে পারো ভাইয়া, এগুলো থেকে তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে। তো এবার একটু করে দেখো, যেটা বলছে যে বায়োলজিক্যাল পাওয়ার হাউস, তাহলে এটা তো তোমরা পারবা যে বায়োলজিক্যাল পাওয়ার হাউস কাকে বলা হয়, কমেন্ট করে জানাবা আমাকে। তো কোন পদার্থটির পরিমাণ 25 থেকে 30%? তাহলে মনে রাখবা লিপিডের পরিমাণ 25 থেকে 30%। এরপর দেখো মাইটোকন্ড্রিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইটোকন্ড্রিয়াতে প্রায় কত প্রকার এনজাইম ও কোএনজাইম থাকে? মনে রাখবা মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকারের এনজাইম এবং কোএনজাইম থাকে। এরপর বলছে ক্রেবস চক্র কোষের কোন অঙ্গনে পাওয়া যায়? এটা সবাই জানে যে ক্রেবস চক্র পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। তারপর বলছে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সংঘটিত হয়। তাহলে এটা দেখো, এই যে কয়েকটা কথা বললাম, ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বললে মাইটোকন্ড্রিয়া। তারপর মাইটোকন্ড্রিয়াতে কি বলছে, যে এই যে এখানটা বলছে যে বায়োলজিক্যাল পাওয়ার হয় যে কোনটা পয়েন্ট 30%, প্রোটিনের পরিমাণ। তারপর আবার একটা প্রশ্ন দেখো, ওই টপিক থেকে আসছে যে কত প্রকারের এনজাইম থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে? 100 ধরনের এনজাইম থাকে। তারপরে তুমি কি বুঝতে পারছো যে মাইটোকন্ড্রিয়া তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? এবং আরেকটা তোমাকে আমি এখানে ছোট একটা টিপস বলে দেই, যে মাইটোকন্ড্রিয়া যকৃতে বেশি থাকে। মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে জানো? মাইটোকন্ড্রিয়া হচ্ছে যকৃতের মধ্যে বেশি থাকে। ওকে, এটা মনে রাখবা। 100 বার এনজাইম বলছি, আর এটা তো যে বললাম যে এটিপি সিনথেসিস করে, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা, এবং এখানে তুমি যদি আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু তোমার এই যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, এখানে কিন্তু গ্লাইকোলিসিস বাদে বাকি যে প্রক্রিয়াগুলো আছে তোমার, ঠিক আছে, সেই প্রক্রিয়াগুলো কিন্তু ঘটে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু গ্লাইকোলিসিস এই প্রক্রিয়াটা ঘটে না। সো এইগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তোমার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেখবা কমন চলে আসতেছে। আচ্ছা, তো এটা তো বলছিলাম যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বললে এটা অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। ওকে, তো এবার আসো পরবর্তী প্রশ্নগুলো একটু করে দেখি। তো এবার দেখো, এখানে আমাদের প্রশ্ন রয়েছে যে থাইলাকয়েড কোষের কোন অঙ্গাণু থাকে? মনে রাখবা থাইলাকয়েড কোথায় থাকে? থাইলাকয়েড থাকে ভাইয়া ক্লোরোপ্লাস্টে থাকে। তারপর বলছে যে পরিণত উদ্ভিদ কোষে কতটা ক্লোরোপ্লাস্ট থাকে? পরিণত উদ্ভিদ কোষে মনে রাখবা এই যে 25 থেকে 60টা ক্লোরোপ্লাস্ট থাকে। এরপরে বলছে শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণু, তাহলে শক্তি রূপান্তরের সাথে জড়িত অঙ্গাণুকে ক্লোরোপ্লাস্ট। তো এইগুলো থেকেই দেখবা সৃজনশীল কিন্তু চলে আসতেছে। আচ্ছা, এরপরে যেটা বলছে এখানে, নিচের কোনটিকে অন্তঃমিথজীবী মনে করা হয়? তাহলে অন্তঃমিথজীবী কোনটাকে মনে করা হয়? এটা দেখো, এই ক্লোরোপ্লাস্টকে অন্তঃমিথজীবী মনে করা হয়। যে কোষীয় অঙ্গাণুর সংখ্যা বৃদ্ধি পেলে বিশ্ব উন্নয়ন কমবে, তো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের পরাগায়ন বা বংশবিস্তারে সাহায্য করে কোনটা? উদ্ভিদের পরাগায়ন বা বংশবিস্তারে সাহায্য করে হচ্ছে, মনে রাখবো যে পরাগায়ন বা বংশবিস্তার, এখানে কালার থাকবে, ঠিক আছে, কালার আসলে কোনটার মধ্যে পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া যায়। তাহলে উত্তর কি হবে বলো তো এখানে?
ক্লোরোপ্লাস্ট হবে। সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে রাখবা সালোক সংশ্লেষণ ঘটে এই যে তোমার মাইটোকন্ড্রিয়াতে, ক্লোরোপ্লাস্টে, রাইবোজোমে নাকি অ্যামাইলোপ্লাস্টে? তাহলে সালোক সংশ্লেষণ ঘটে অবশ্যই ক্লোরোপ্লাস্টে। আচ্ছা, এরপরে আসো কি বলছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কোনটা? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার বস্তু কি বলছে? দানাদার বস্তু। দানাদার বস্তু হচ্ছে এখানে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে এখানে দানাদার বস্তু। এন্ডোপ্লাজমিক জালিকার পর্দা কি দ্বারা তৈরি? তাহলে এন্ডোপ্লাজমিক জালিকার পর্দা বলছে কি দ্বারা তৈরি? সেলুলোজ, সুবেরিন, লিপোপ্রোটিন নাকি কাইটিন? তাহলে এন্ডোপ্লাজমিক জালিকার পর্দা কি দ্বারা গঠিত? মনে রাখবে এটা হচ্ছে লিপোপ্রোটিন দ্বারা তৈরি। শুক্রাণু গঠন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুক্রাণু গঠনে সাহায্য করে কোন অঙ্গাণু? এটা হচ্ছে গোলজি বস্তু। এখন এখানে দেখো আমি তোমাকে বলি, এই যে গোলজি যে বস্তুটা আছে বা গোলজি যে বডিটা আছে, একে কিন্তু কি বলা হয় বলতো? একে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়। একে কিন্তু আমরা কোষের কি বলতে পারি? কোষের ট্রাফিক। এটা পরীক্ষা আসে, কোষের ট্রাফিক পুলিশ। কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ কোনটাকে বলা হয়? গোলজি বডিকে বলা হয়। এবং গোলজি বডির মধ্যে কয়টা অংশ আছে বলতে পারবা? গোলজি বডির মধ্যে কিন্তু তিনটা অংশ আছে। কয়টা অংশ আছে ভাইয়া বলো তো? তিনটা অংশ আছে। কি কি তিনটা অংশ? এটা কিন্তু পরীক্ষা আসে। এই যে গোলজি বডির মধ্যে তিনটা অংশ আছে। একটা হচ্ছে তোমার ভাইয়া পরীক্ষা বলবে নিচে কোনো অংশ নয়, একটা হচ্ছে তোমার সিস্টার্নি আছে, ঠিক আছে? আরেকটা আছে কি বলতো? একটা আছে সিস্টার্নি, একটা আছে ভেসিকল। সিস্টার্নি, ভেসিকল এবং হচ্ছে তোমার ভেকুয়াল। কেমনে মনে রাখবে? যে একটা তো দন্তস দিয়ে সিস্টার্নি আর ভ দিয়ে দুইটা, একটা হচ্ছে ভেসিকল, একটা হচ্ছে ভেকুয়াল। এই তিনটা এখানে তোমার হচ্ছে গোলজি বডি পাওয়া যায়। আর গোলজি বডিকে কি বলছি? কোষের ট্রাফিক পুলিশ বলছি। এবং গোলজি বডির উৎপত্তিটা হয় মসৃণ এন্ডোপ্লাজম, এই যে ইয়ার, ইয়ার মানে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে গোলজি বডির উৎপত্তি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তো এটা যে খুব গুরুত্বপূর্ণ, এইগুলোই আসে। আর এই গোলজি বডির কাজ হচ্ছে লাইসোজোম ও ভিটামিন তৈরি করা। এই গোলজি বডি কি করে বলতো? লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। যে এই যে শুক্রাণু গঠনে সহায়তা করে কে বলতো? শুক্রাণু গঠনে সহায়তা করে হচ্ছে তোমার গোলজি বডি। আর এই গোলজি বডি আবার কি করে বলতো? এই গোলজি বডির কাজই হচ্ছে আবার এ তোমার হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করবে এবং লাইসোজোম এবং ভিটামিন তৈরি করবে। তো এইগুলো একটু মনে রাখবা। এরপরে দেখো, কোষ গহ্বরের চারপাশে যে পাতলা আবরণ থাকে তাকে বলা হয় কি? বলা হয় টনোপ্লাস্ট বলা হয়। গোলজি বস্তুর প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে কি বলে? তাহলে গোলজি বস্তুর প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে কি বলে ভাইয়া? ট্রান্সফেস বলে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো যে সিস্টার্নির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোকে কি বলে? এগুলোকে ভেসিকল বলে। সিস্টার্নি ও ভেসিকলের সাথে সংযুক্ত হয়ে জালের মতো গঠন তৈরি করে কোন অঙ্গাণুটি? এটা মনে রাখবো, এটা হচ্ছে তোমার টিউবিউল। আঙ্গুলের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে কি বলে? এটাকে বলা হয় সিস্টোলিথ বলে। সিস্টোলিথ বলে। আমি বলি ক্লাসটা ওয়ান শট, প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ পড়াইতে হবে, এজন্য আমি জাস্ট পড়ে যাচ্ছি এবং জাস্ট যতটুকু বলা এতটুকু বলে যাচ্ছি। তো তোমাদের কাছে যদি মনে হয় ভাই রিডিং করতেছে, তাহলে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। এরপরে আমি একটা ক্লাস দিয়েছি বায়োলজির উপরে, একটা ওয়ান শট ক্লাস দিয়েছি। ওই ওয়ান শট ক্লাসটা দেখে আসিও, তাহলে ভাইয়ের সম্পর্কে ভুল ধারণা ভেঙে যাবে। আর যেহেতু ওয়ান শট ক্লাস, সবগুলো চ্যাপ্টার এমসিকিউ দেখাইতে হবে এবং সম্ভাব্য সকল এমসিকিউ দেখাচ্ছি, এজন্য আমি খুব দ্রুত আগাচ্ছি ভাইয়া। ওকে, আচ্ছা, তো ক্লাসটা তোমাদের সামনে যাওয়ার সাথেই পুরো ক্লাসটা করে ফেলো। আশা করি এখান থেকে প্রশ্নগুলো কমন চলে আসবে। এরপরে বলছে প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু কোনটা? তাহলে প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু হচ্ছে ভাইয়া আমাদের রাইবোজোম। খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন সংশ্লেষণের অঙ্গাণু কোনটা ভাইয়া? রাইবোজোম। এই রাইবোজোমকে কি বলা হয় বলতো? এই রাইবোজোমকে কিন্তু ভাইয়া প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। এই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। কোষের প্রোটিন ফ্যাক্টরি, এই যে পরের প্রশ্নটাই আসে, কোষের প্রোটিন ফ্যাক্টরি কোনটা? প্রোটিন ফ্যাক্টরি কোনটা বলতো? রাইবোজোম। আশা করি পারবা এটা। তারপরে এই যে তোমার দেখো আদিকোষী রাইবোজোমের উপায় কোনটা? যে 50-30 দেখো কোথায় আছে? 50-30, এই যে 50 কোথায়? এই যেখানে আছে 50-30, যেখানে আছে সেটা হচ্ছে উত্তর। সব ধরনের কোষে পাওয়া যায় কোনটা? তো সব ধরনের কোষে পাওয়া যায় হচ্ছে রাইবোজোম। মনে রাখবা, এই রাইবোজোম কোথায় পাওয়া যায়? রাইবোজোম সব ধরনের কোষে পাওয়া যায়। আচ্ছা, এরপরে দেখো যেটা বলছে যে কোন জীবকোষে প্রাপ্ত রাইবোজোমের একটা উপ একক 40S হলে অপরটা কত হবে? 60 হবে। 60 হবে। একটা হবে 60 আর একটা হবে 40। 60S আর একটা 40, ঠিক আছে? আচ্ছা, কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফেগি ঘটে? অটোফেগি ঘটে কোনটার মাধ্যমে? লাইসোম। এই যে লাইসোমকে অটোফেগিও বলা হয়। লাইন ছিল বইয়ের মধ্যে এরকম। তারপরে বলছে যে সেন্ট্রিওলকে আবিষ্কার করে। তো এখানে দেখো এই যে বলা আছে ভ্যান বেন্ডেন, ঠিক আছে? ভ্যান বেন্ডেন কোথায়? এই যে ভ্যান বেন্ডেন কি করছে? সেন্ট্রিওল আবিষ্কার করছে। তারপরে বলছে নিচের কোন অঙ্গাণুটি কোষ বিভাজনের সাথে সংশ্লিষ্ট? তাহলে কোষ বিভাজনের সাথে সংশ্লিষ্ট কোনটা বলতো? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজনের সাথে সংশ্লিষ্ট। আচ্ছা, এরপরে দেখো এখানে কি প্রশ্নগুলো দেওয়া আছে একটু করে দেখো। টনোপ্লাস্ট কি জাতীয় পদার্থ দিয়ে গঠিত? যেমন একবার টনোপ্লাস্ট হচ্ছে রাবার জাতীয় পদার্থ দিয়ে গঠিত। নিউক্লিয়াসের উপাদান কোনটা? ক্রোমোজোম, লাইসোজোম, রাইবোজোম নাকি সেন্ট্রোজোম? দেখো নিউক্লিয়াসের উপাদান বলছে এখানে। রাইবোজোম তো এমনিতেই বোঝা যাচ্ছে হবে না, তারপর লাইসোজোমও তো হচ্ছে না, সেন্ট্রোজোমও হচ্ছে না। দেখছো নামগুলো কিন্তু জোম, মানে এমন ভাবে দিচ্ছে তুমি যেন ভুল করো। মনে রাখবে ক্রোমোজোম, এই এটা তো সবাই জানো ছোটবেলা থেকেই। তাহলে কোষের মস্তিষ্ক কোনটাকে বলা হয়? সবাই জানো কোষের মস্তিষ্ক মানে কি ভাবে বলো তো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। এরপরে বাচ্চারা দেখো কি বলছে এখানে, কোষীয় কোন অঙ্গাণু বংশগতির উপাদান বহন করে? বংশগতির উপাদান বহন করে ক্রোমোজোম। কোনটা ভাইয়া? ক্রোমোজোম। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে কেমন বলতো? লেন্স আকৃতি। ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্স আকৃতি। উচ্চ শ্রেণীর জীবের
দেহকোষে কি ধরনের ক্রোমোজোম থাকে? তাহলে উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে কি ধরনের ক্রোমোজোম থাকে? যেমন একবার ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। আচ্ছা, এরপরে আসো, এরপরে যেটা বলছে, ক্রোমোজোমকে রঞ্জিত করলে এর মধ্যবর্তী যে অংশ রংহীন, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে দেখো তো কি বলা হয়? তাকে এই যে সেন্ট্রোমিয়ার বলা হয়। কোন যৌগটি ক্রোমোজোমে প্রচুর পরিমাণে থাকে? কোন যৌগটি ক্রোমোজোমে প্রচুর পরিমাণে থাকে? তাহলে এটা ডিএনএ থাকবে সব থেকে বেশি। মানুষের কত জোড়া অটোজোম থাকে? তাহলে মানুষের মানুষের কত জোড়া? এখানে 44টা লাগানো যাবে না, কেননা এই যে 22 জোড়া, মানে 22 × 2 44টাই থাকে, ঠিক আছে, কিন্তু বলছে কত জোড়া। জোড়া বলছে এই জন্য 22 উত্তর হয়েছে। আর যদি বলে কতটি থাকে, তাহলে 44টি হইতো। আর এক জোড়া কি থাকে বলতো? সেক্স ক্রোমোজোম থাকে। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখানে যেটা বলছে, দ্বিসূত্রক নিউক্লিয়াস অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ক্রম হলো। তাহলে দ্বিসূত্রক নিউক্লিয়াস অ্যাসিডের নাইট্রোজেন ঘটিত ক্ষারকের ক্রম কোনটা? এটা মনে রাখবা, এ টি জি সি। এটা এভাবে মনে রাখলেই পারবা আশা করি। কোনটি পাইরিমিডিন বেস? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাইরিমিডিন বেস হচ্ছে তোমার সাইটোসিন ও ইউরাসিল। সাইটোসিন ও ইউরাসিল এগুলো হচ্ছে পাইরিমিডিন বেস। তারপর বলছে আরএনএ তে থাইমিনের পরিবর্তে নিচের কোনটি বিদ্যমান? থাইমিনের পরিবর্তে কি থাকে জানো? ইউরাসিল থাকে। থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, যে কোনটি পিউরিন বেস? কোনটি পিউরিন বেস? তাহলে পিউরিন বেস কোনটা বলো তো? এই যে অ্যাডেনিন। অ্যাডেনিন হচ্ছে পিউরিন বেস। ওকে, আচ্ছা, এগুলো একটু ভালো মতো দেখবা, কারণ এগুলো থেকে কিন্তু ভাইয়া পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসে। তাহলে এগুলা মানে স্কিপ করা যাবে না, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের খুব ভালো মতো মাথায় রাখা লাগবে। এগুলো যদি মাথায় রাখতে পারো, দেখবা যে এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসতেছে। এরপরে বলছে কোনটি জীবের বংশগতি কত? বংশগতি কত কি সবাই জানো, এটা বলা লাগে না, ডিএনএ। তাহলে নিচের কোনটিতে এন্টিকোডন বিদ্যমান? এন্টিকোডন টিআরএনএ তে বিদ্যমান। ওকে, আচ্ছা, তারপরে যেটা বলছে যে নিচের কোনটি এই যে 3 প্রান্তে সিসিএ লেস থাকে? তাহলে এটা একটু দেখবা, ঠিক আছে? তাহলে এটা তুমি যে মনে রাখবা, এটা হচ্ছে তোমার জাস্ট টেকনিক্যালি মনে রাখবা টিআরএনএ। এটা কি হবে অ্যান্সার? টিআরএনএ। এগুলো এইভাবে পরীক্ষা আসে। নিউক্লিওসাইড এর পেন্টোজ সুগারের কত নাম্বার কার্বনের নাইট্রোজেন বেস যুক্ত থাকে? তাহলে কত নাম্বার কার্বনে? এটা মনে রাখবা যে নিউক্লিওসাইড এর পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে কত নাম্বার? 1 নাম্বার কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। নিচের কোনটি ডিএনএ অনুলিপনে অনুপস্থিত? তাহলে হাইড্রোজেন বন্ধনের ভাঙন এটা উপস্থিত থাকে, সম্পূরক হেলিক্স সৃষ্টি এটাও থাকে, রেপ্লিকেশন ফর্ক এটাও থাকে, কিন্তু টিআরএনএ সৃষ্টি এটা হচ্ছে না উত্তর এখানে। তাহলে তোমাকে যেটা বলছে যে নিজের কোনটি ডিএনএ অনুলিপন অনুপস্থিত, তাহলে সেটা হচ্ছে টিআরএনএ সৃষ্টি। এরপরে দেখো কি বলছে, স্টার্ট করুন মানে কোনটা শুরুর করুন এবং কোনটা সমাপ্তি করুন, এটা থেকে পরীক্ষায় একটা প্রশ্ন 100% আসবে। মনে রাখবা স্টার্ট করুন হচ্ছে এ ইউজি, ঠিক আছে? দেখো কোথায় আছে, এই যে এ ইউজি, এটা হচ্ছে শুরুর করুন। আর দেখো সমাপ্তিকরণ কোনটা? মনে রাখবা সমাপ্তিকরণ তিনটা আছে, একটা হচ্ছে ইউ এ এ, এটা একটা, তারপর হচ্ছে ইউ এ জি, এটা একটা, আরেকটা মনে রাখবা ইউ জি এ। এই তিনটাকে বলা হয় সমাপ্তিকরণ। তাহলে এটা হচ্ছে স্টার্ট করুন, আর বাকি যে তিনটা লিখলাম এই তিনটা হচ্ছে তোমার সমাপ্তিকরণ। আর এখান থেকে আর কিছু প্রশ্ন আসতে পারে যে জীবন, যেমন জীবনের ব্লু প্রিন্ট কি? মনে রাখবা জীবনের ব্লু প্রিন্ট জিনকে বলা হয়। মাস্টার ব্লু প্রিন্ট বললে আবার কিন্তু জিনোম হয়। মাস্টার ব্লু প্রিন্ট বললে এটা হচ্ছে জিনোম। তাহলে জীবনের ব্লু প্রিন্ট জিন, আর হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট যেটাকে বলা হয় জিনোম বলা হয়। সো এগুলো একটু মনে রাখবে, এগুলো পরীক্ষা আসে। এরপরে দেখো বলছে যে কি বলছে, ডিএনএ প্রতিলিপনের সময় হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয় কোন এনজাইম? এটা হচ্ছে হেলিকেজ এনজাইম ভেঙে দেয়। জিনের যে কার্যকরী একক পলিপেপটাইড সংশ্লেষ করে তাকে কি বলে? তাকে সিস্টোন বলে। প্রি এমআরএনএ এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? তাকে এক্সোনস বলে, ঠিক আছে? এক্সোনস বলে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে এখানে, যেটা বলছে যে ডিএনএ হতে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? এটাকে কি বলে বলতো? ট্রান্সক্রিপশন বলে। আমি এখানে কয়েকটা জিনিস বলি, এগুলো তোমাদের পরীক্ষায় এইগুলো থেকেই চলে আসবে ভাইয়া, এগুলো থেকেই চলে আসবে তোমাদের, যে কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে ভাইয়া। এখান থেকে কিন্তু পরীক্ষার একটা প্রশ্ন তুমি কমন পাবা, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি দেখি তোমাদেরকে একটু লিখে দিতে পারি কিনা। আচ্ছা, একটু দেখো। তো প্রথমে তুমি মনে রাখবা একটা জিনিস, যে ডিএনএ, ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় তাহলে এটাকে বলা হয় কি জানো? এটাকে বলা হয় রেপ্লিকেশন বলা হয়। এটাকে বলা হয় রেপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ হলে রেপ্লিকেশন বলা হয়। আবার যদি এরকম হয়, এই যে ডিএনএ, ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয়, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন বলা হয়। এটাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ হলে রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ হলে ট্রান্সক্রিপশন বলা হয়। তারপরে যদি দেখো যে আরএনএ, এই আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, তাহলে এটাকে বলা হয় ট্রান্সলেশন বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে ট্রান্সলেশন বলা হয়। এটাকে একটু লিখে নাও, খাতা মতো লিখে নাও, এটাকে ট্রান্সলেশন বলা হয়। আর যদি এরকম হয় যে আমরা একটু আগে দেখলাম যে ডিএনএ থেকে আরএনএ হয়েছে, ডিএনএ থেকে আরএনএ হয়েছে, এটাকে ট্রান্সক্রিপশন বলছি। এবার যদি উল্টাটা হয়, যে এই আরএনএ, এই আরএনএ সামনে আসলো, আরএনএ থেকে যদি ডিএনএ হয়, উল্টাটা হয়, আরএনএ থেকে যদি ডিএন হয়, তখন সেটাকে বলা হয় রিভার্স ট্রান্সলেশন। এখানে ছিল ট্রান্স, দেখো এটা কি ছিল? ট্রান্সলেশন ছিল না? তাহলে একটু ভালো করে খেয়াল করো কি বলছি। এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলছি
আচ্ছা ভুল হইলো নাকি এখানে একটু দেখি তো, যে আরএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। আচ্ছা আরএনএ থেকে ডিএনএ যখন তৈরি হচ্ছে তখন এটাকে বলা হচ্ছে রিভার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এই যে দেখো কি বলছি, যখন আমার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে তখন আমি এটাকে বলছি ট্রান্সলেশন, ঠিক আছে। আর যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হবে তখন এটাকে বলা হবে, তখন এটাকে বলা হবে রিভার্স ট্রান্সলেশন, তখন এটাকে বলা হবে রিভার্স। একটু দেখে নিও তো তোমরা, একটু করে একটু করে দেখে নিও, ঠিক আছে, একটু করে দেখে নিও যে আমি এই জায়গাটা ভুল করছি কিনা, ঠিক আছে। একটু দেখো তো, যে ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয়েছে তখন সেটাকে বলছি ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে যখন তোমাদের কি, এই যে এখানে একটু ভুল লিখছি, যে ডিএনএ থেকে এমআরএনএ হবে, ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হচ্ছে তখন সেটাকে বলছি ট্রান্সক্রিপশন, তখন সেটাকে বলছি ট্রান্সক্রিপশন, ঠিক আছে। ডিএনএ বলছি এটাকে রেপ্লিকেশন বলছি, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে এটাকে বলছিলাম কি বলতো, ট্রান্সলেশন বলছি, আর আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হচ্ছে তখন এটাকে রিভার্স ট্রান্সলেশন বলা হচ্ছে। তো একটু একটু দেখবা যে কোথাও মিস্টেক করছি কিনা, একটু দেখে নিলে আশা করি এইগুলো পারবা। এরপরে দেখো আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই, যেটা তোমাকে এখানে বলছে যে নিচের কোনটি দেখো অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করে। তো এটা তুমি মনে রাখবা ইউসিসি, ঠিক আছে। আচ্ছা সমাপ্তিকরণ কোনটা একটু আগে দেখাইছি, যে ইউএ তিনটা দেখাইছিলাম, তার মধ্যে ইউএ একটা ছিল লিখে দিছিলাম, এই যে ইউএ প্রথমটাই কিন্তু ছিল ইউএ। তো এটাই কিন্তু চলে আসছে এখানে। এরপরে বলছে জেনেটিক কোডন কয়টা নাইট্রোজেন বেস থাকে, জেনেটিক কোডনে মনে রাখবা 3টা নাইট্রোজেন বেস থাকে। আরএনএ থেকে এমআরএনএ, আচ্ছা ওই যে সরি ডিএনএ থেকে এমআরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হচ্ছে, তার মানে উপরোক্ত প্রক্রিয়াকে কি বলা হয়। তার মানে এখানে দেখো এটাকে আমরা ট্রান্সলেশন কেন বলতেছি, আমরা ওই যে একটা জিনিস দেখছি না, যে এখানে আলটিমেটলি প্রসেসটা কি, এখানে যে আরএনএ লাস্টে কি ডিএনএ থেকে এমআরএনএ হলো, তার মানে আরএনএ থেকে প্রোটিনে যাচ্ছে, আরএনএ থেকে যখন প্রোটিনে যায় তখন আমরা লাস্টে কি বলি, সেটাকে আমরা ট্রান্সলেশন বলি, একটু আগে লিখে দিছিলাম। নিচের কোনটিকে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে এইচআইভি তে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। আচ্ছা এরপরে দেখো বলছে ডিএনএ এর একটি হেলিক্সের অনুক্রম, এই যে এটিজিসি হলে এমআরএনএ এর বেজ অনুক্রম হবে, এমআরএনএ এর বেজ অনুক্রম হবে ইউএসিজি। আচ্ছা তো এই সেম একটা প্রশ্ন, এটা একটা দেখে নিবা। এরপরে দেখো তোমাদের যে প্রশ্নটা বলছে যে কোনটি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু, সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু কোনটা, মনে রাখবা সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু হচ্ছে এনজাইম, এনজাইম হচ্ছে সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু। ডিএনএ খন্ড জোড়া, আচ্ছা এই যে যখন দেখো জোড়া লাগানোর কথা আসে, জোড়া লাগানো বললে আর দেখা যাবে লাইগেজ লাগাই দিবা, ঠিক আছে। আর রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ভাঙা হয়, ঠিক আছে, এটা দ্বারা কাটাছেঁড়া করা হয়। তাহলে নিচের কোনটি দ্বারা ট্রান্সলেশন শুরু হয়, ট্রান্সলেশন শুরু হয় কোনটা দ্বারা, মনে রাখবা যে মিথাওনিন, এটা দ্বারা ট্রান্সলেশন শুরু হয়। আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হচ্ছে, এটাকে আমরা এই যে একটু আগে তোমাকে লেখাই দিছি, আরএনএ থেকে প্রোটিন, এই দেখো তো লেখছি না, এই যে আরএনএ থেকে প্রোটিন কই লিখলাম বলো তো, আরএনএ প্রোটিন, এটাকে বলছি ট্রান্সলেশন। তাহলে এই যে উত্তরটা কি, এই যে এখানে দেখো ট্রান্সলেশনই দেওয়া আছে। এরপরে দেখো কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু, তাহলে কোষ প্লেট তৈরিতে সাহায্য করে গোলজি বস্তু কোষ প্লেট তৈরিতে সাহায্য করে। এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার। তুমি যদি এই এমসিকিউ গুলো পড়তে পারো ভাইয়া, দেখা যাবে এখান থেকেই তোমার সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন চলে আসতেছে। তো এবার পরবর্তী চ্যাপ্টারটা যেটা আমরা আলোচনা করব, যে কোষ বিভাজন। সো এই কোষ বিভাজন চ্যাপ্টারটা ভাইয়া দুনিয়ার ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে। সো এই চ্যাপ্টারটা মানে খুব মানে বেশি কিছু এখানে পড়ার মতো নাই। আমি তোমাকে কিছু জিনিস বলে দিতে পারি, তুমি যদি এই কথাগুলো শোনো তারপরেও তোমার হচ্ছে এই চ্যাপ্টারটা কভার আপ হয়ে যাবে। আমি দেখি যে কোথাও এখানে কিছু লেখার মতো জায়গা বের করা যায় কিনা। আচ্ছা আমি তোমাকে জাস্ট কয়েকটা জিনিস একটু বলে দেই এই চ্যাপ্টার থেকে, তুমি এইগুলাই দেখবা যে ঘুরে ফিরে এই চ্যাপ্টার থেকে এইগুলাই প্রশ্ন আসতেছে। আমি একটু একটু বড় করে নিয়ে একটু লেখার চেষ্টা করি। তো ছোট হয়ে যাচ্ছে কেন, আচ্ছা একটু করে দেখো। আচ্ছা এখান থেকে তোমাদের কোষ বিভাজন থেকে খুব বেশি কিছু পরীক্ষার মতো আসার জিনিস নাই। এখানে বলতে পারে যে কোষ বিভাজন প্রথম কে লক্ষ্য করছে, মনে রাখবা যে ওয়াল্টার ফ্লেমিং, প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছে। আর এই ওয়াল্টার ফ্লেমিং আবার মাইটোসিস কোষ বিভাজন নামকরণ করছে, ঠিক আছে। আচ্ছা এগুলো একটু দেখবা, এগুলো একটু মনে রাখবা। আর প্রথম কথা হচ্ছে যে এখানে আমরা তো দেখতে পারি যে আমাদের অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস 3 ধরনের কোষ বিভাজন রয়েছে। তো অ্যামাইটোসিসকে মনে রাখবা, এটাকে কি বলা হয়, অ্যামাইটোসিসকে তোমরা সবাই জানো, এটা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আর মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, আর মিওসিসকে তোমার জন্য হ্যাশমূলক কোষ বিভাজন বলা হয়। সো এইগুলো একটু করে দেখবা। ওকে, সো এগুলো দেখলেই হবে। চলো আমরা একটু ভিতরে চ্যাপ্টারের ভিতরে যাই। আর এখানে ওই যে একটা জিনিস আছে না, যে কোষটাকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে তোমার মাইটোসিস ফেজ বা এম ফেজ। তো ওই যে আমাদের বলতে পারে যে কোষের যে ইন্টারফেস প্রস্তুতিমূলক পর্যায়ে, প্রস্তুতিমূলক পর্যায়ে কতদিন সময় লাগে, মনে রাখবে এটা 90 থেকে 95 সময় লাগে, বইয়ে আগে তোমার পড়ছো এগুলা। আর মাইটোসিস ফেজ বা যেটা এম ফেজ আছে আমাদের, ওইখানে কিন্তু 5 থেকে 10 ভাগ সময় লাগে, কারণ ওটা হচ্ছে আমাদের বিভাজনত অবস্থায়। তো ওগুলো আমরা সামনে পাবো এমসিকিউ গুলা। তো চলো আমরা একটু পড়াশোনা শুরু করি। আমাদের ওই এমসিকিউ গুলো আশা করি আমাদের সামনে চলে আসবে। তো প্রথম যে প্রশ্নটা দেখো, আমরা একটু করে পড়াশোনা শুরু করি। প্রথমটা বলছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তাহলে এই যে এটা আমি একটা সৃজনশীল তোমাদেরকে আলোচনা করাই দিচ্ছি, সেখানে ভিডিওটা এখন আপলোড হয়নি, আপলোড হলে পেয়ে যাবা। তো ওইখানে বলছিলাম যে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করে কোনটা জানো, মেটাফেজ। এটা বিষুবীয় অঞ্চল বললেই সেটা উত্তর কি বলতো, উত্তরটা হবে
মেটাফেজ হবে, কি হবে বলতো, মেটাফেজ হবে। আচ্ছা এরপরে দেখো যেটা বলছে যে কোষচক্রের কোন দশায় ডিএনএ এর প্রতিলিপন ঘটে, 100% ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার এস দশায়। ওকে, আচ্ছা এই যে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো বললাম, যে তোমাদের একটা কোষে যে পুস্তুলিমূলক যে পর্যায়টা রয়েছে, পুস্তুলিমূলক পর্যায়কে ইন্টারফেস বলা হচ্ছে, ওখানে তোমার 90 থেকে 95 ভাগ সময় লাগে, এবং ওই যে ইন্টারফেসটা আছে ওটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা ছিল তোমার G1, একটা ছিল এস, আর একটা ছিল G2, মানে গ্যাপ 1, তারপর হচ্ছে গ্যাপ 2, আর এটা হচ্ছে এস দশা। ঠিক আছে, এস মানে হচ্ছে অনুলিপন সংশ্লেষণ দশা। তো এটাতেই এই যে ডিএনএ প্রতিলিপন ঘটছে। আর এখানে প্রশ্ন আসে যে গ্যাপ ওয়ানে কতটুকু সময় লাগে, তো মনে রাখবা গ্যাপ ওয়ানে 100% ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায়, 30 থেকে 40% সময় লাগে। এস এর মধ্যে কতটুকু সময় লাগে, মানে যে সংশ্লেষণ দশা বা অনুলিপন দশা, এখানে তোমার 30 থেকে 50%, এখানে 30 থেকে 40, এখানে 30 থেকে 50 সময় লাগে। আর গ্যাপ টুর মধ্যে সময় লাগে 10 থেকে 20% সময় লাগে। এই তিনটা দেখলে এখানে একটা এমসিকিউ কমন আসার পসিবিলিটি অনেক বেশি। তো একটু দেখো তাহলে, যে মাইটোসিসের কোন ভাবে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াস পূর্ণ বিলুপ্তি ঘটে। মনে রাখবা প্রোফেজের মধ্যে একটু বিলুপ্তি হয়, প্রোমেটাফেজে আরেকটু হয়, আর মেটাফেজে এসে সম্পূর্ণরূপে এটা বিলুপ্তি হয়। তো এখানে এটা তোমার অ্যান্সার প্রোমেটাফেজ দিছে যদিও, কিন্তু এটা অ্যান্সারটা হওয়ার কথা মেটাফেজ, উত্তরটা হবে মেটাফেজ হবে। মাইটোসিসের মাইটোসিস কোথায় ঘটে না, তাহলে মাইটোসিস কোথায় ঘটে না, মনে রাখবা এই যে প্রাণীর স্নায়ু কোষে মাইটোসিস ঘটে না। জীবদের ক্ষতস্থান, মানে একটা জিনিস বলি, ক্ষতস্থান, ক্ষতপূরণ, এই টাইপের কথা আসলে উত্তর ভাষা লাগাবা, এই জন্য দায়ী হচ্ছে মাইটোসিস, এর জন্য দায়ী কে বলতো, মাইটোসিস। ওকে, তো পরবর্তী প্রশ্ন চলে আসো। কোষ বিভাজন কে আবিষ্কার করছে, তাহলে কোষ বিভাজন আবিষ্কার করছে ফ্লেমিং, আবিষ্কার করছে কে আবিষ্কার করছে, ফ্লেমিং কোষ বিভাজন আবিষ্কার করছে। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোন প্রকার জটিলতা ছাড়া কোনটির সরাসরি বিভাজন ঘটে, তাহলে মাতৃকোষের সরাসরি বিভাজন ঘটে, মাতৃকোষের সরাসরি বিভাজন ঘটে। আচ্ছা এরপরে আসো, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কি দেওয়া আছে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াসের আকৃতি কেমন হয়, নিউক্লিয়াসের আকৃতি হবে ডাম্বেল আকৃতি হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে নিউক্লিয় বস্তু কত খন্ডে বিভক্ত হয়, 2টা খন্ডে বিভক্ত হয়, এটা তোমরা সবাই পারবা। তারপরে প্রশ্নটা বোর্ডের জন্য, বোর্ড পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট, এইটা গুরুত্বপূর্ণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বলছে যে কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত হয়, তার মানে সংশ্লেষণ দশা মানে ওই যে এস দশা যেটা, ঠিক আছে, যেটা বললাম মাঝখানে যেটা আছে, প্রথমটা তো গ্যাপ 1, তারপরটা এস, তারপরটা হচ্ছে গ্যাপ 2, এই মাঝখানের দশায় বলছে কতটুকু সময় ব্যয় হয়। প্রথমটা তো কি বলছিলাম 30 থেকে 40, আর এটা কত 30 থেকে 50, তাহলে দেখো কোথায় আছে, এই যে 30 থেকে 50। কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ এর প্রতিলিপি সৃষ্টি হয়, তাহলে প্রতিলিপি সৃষ্টি হবে কোথায়, এটা তো তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, এগুলো তো মানে তোমার হচ্ছে মাইটোসিসের মধ্যে চলে গেছে। এগুলো কি, যে এই যে তিনটা বা এই দুইটা, এটা তো মাইটোসিসে চলে গেছে, এটা তো হবে না। তোমাকে অনুলিপন ও প্রতিলিপি বললে তো যে ইন্টারফেজ আসা লাগবে। ইন্টারফেজের কোন দশার মধ্যে হয়, ইন্টারফেজের মধ্যে ওই যে এস যে দশাটা আছে ওইটার মধ্যে হয়, তো উত্তর হবে তোমার ইন্টারফেজ। ক্রোমোজোমাল নৃত্য খুবই ইম্পর্টেন্ট, ক্রোমোজোমাল নৃত্য দেখা যায় মনে রাখবা প্রো মেটাফেজে দেখা যায়। এরপরে তোমাকে দেখো যেটা বলছে, মাইটোসিসের ফলে নিচের কোনটি ঘটে, মাইটোসিসের ফলে কোনটি ঘটে। তো এখানে বলছে, যেমন এখানে অ্যান্সারটা দেওয়া ছিল যে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। আচ্ছা মাইটোসিসের ফলে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। এখানে দেখো কি বলছে, দেহকোষ সমগুণ বিশিষ্ট হয়, ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড অপত্যকোষ সৃষ্টি হয়, বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে, নতুন জীবের নতুন বৈশিষ্ট্যের সংযোজন ঘটে। আচ্ছা আমরা জানি যে মাইটোসিসের ফলে কি হয়, মাইটোসিসের ফলে তোমাদের কি হয়, দেহকোষ সমগুণ বিশিষ্ট হয়। আর এখানে বলছে বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে, না এটা হচ্ছে না, এটা কিন্তু যে সঠিক উত্তর এটা, দেহকোষে সমগুণ বিশিষ্ট হয়। আচ্ছা এরপরে দেখো কি বলছে, যে ক্রোমোজোম ম্যাপিং এ কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়, ক্রোমোজোম ম্যাপিং এ কোন বৈশিষ্ট্য ব্যবহৃত হয়, তাহলে অবশ্যই ক্রসিং ওভার হবে, সবাই জানো, আশা করি এটা পারবা। এরপরে প্রশ্নতে আসো, দেখো কি বলছে, যে কোন ধাপে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়, তাহলে অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয় প্রোমেটাফেজের মধ্যে। কোষ বিভাজনের সময় কোন অঙ্গাণুটি অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে, তাহলে অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে হচ্ছে সেন্ট্রিওল, কি করে অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম গুলো এই যে ভিএল, যে বিভিন্ন আকৃতির অ্যানাফেজ ধাপে, এটা হচ্ছে অ্যানাফেজ ধাপে বিভিন্ন আকৃতির হয়। এরপরে বলছে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক, এই যে আমরা প্রথমে জানি কি মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, তার মানে এই যে প্রথমটা হচ্ছে ভি, তারপর হচ্ছে এল, তারপরটা হচ্ছে কি, এই যে এখানেই দেখো লেখা আছে, এই যে এখানে আছে ভি এল জে আই, তাহলে প্রথমটা হচ্ছে ভি, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে জে, তারপর আই, কেমন আমরা লিখবা, লিখবা ভাবে ভি, এই যে এখানে আমি লিখে দিই ভি এল জে আই লিখলা। প্রথমটা হচ্ছে মেটাসেন্ট্রিক, তারপরটা সাবমেটাসেন্ট্রিক, তারপরটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, আর হচ্ছে টেলোসেন্ট্রিক। এখানে প্রথমটা বলছে যে তোমাকে বলছে কি বলছে মেটাসেন্ট্রিক কোনটা, তাহলে মেটাসেন্ট্রিক কোনটা আসে, মেটাসেন্ট্রিক হচ্ছে তোমার ভি, তাহলে উত্তরটা হবে ভি। ওকে, যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবস্থান ঠিক মাঝখানে সেটি কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে কোন অবস্থা প্রাপ্ত হয়, মেটাসেন্ট্রিক অবস্থা প্রাপ্ত হয়, এটা পারবা আশা করি। এরপরে বলছে তোমাদের মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের দ্বিত্বন হয় নিচের কোন পর্যায়ে, ক্রোমোজোমের দ্বিত্বন হয় মেটাফেজ পর্যায়ে। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে, তাহলে ক্রোমোজোম গুলো আসলে মেরুর দিকে কখন গমন করে বলতো, মেরুর দিকে গমন করে হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে। এরপরে বলছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো ক্রমশ খাটো মোটা হয় কোন পর্যায়ে জানো, এটাও বলছে ক্রমশ সরু লম্বা, ও আচ্ছা আচ্ছা, তোমাকে যদি বলো যে সব থেকে বেশি খাটো ও মোটা হয়, তাহলে কিন্তু অ্যান্সারটা হচ্ছে মেটাফেজ। আর এখানে বলছে যে ক্রমশ সরু লম্বা ও অদৃশ্য হয়, তাহলে সেটা উত্তর হবে টেলোফেজ উত্তর হবে।
এরপরে তোমাকে যেটা বলছে যে সাইটোকাইনেসিস বলতে আসলে কি বোঝায়, তাহলে সাইটোকাইনেসিস বলতে সাইটোপ্লাজমের বিভাজনকে বোঝায়। এটা তো সহজ প্রশ্ন ছিল। এরপরে দেখো ভাইয়া এখানে যে প্রশ্নটা আছে আমাদের, কাটিং, লেয়ারিং, গ্রাফটিং নামক অঙ্গজ জননে কি বলছে, মূল উৎপাদন ও টিস্যু সংযোজন কিসের ফল? এটা হচ্ছে মাইটোসিসের ফল। কোন জীবের জাইগোটে ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়? কোন জীবের জাইগোটে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়? তাহলে মনে রাখবা এটা হচ্ছে শৈবাল। কি হবে বলতো উত্তর? শৈবাল হবে। আচ্ছা, জীবের বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণে দায়ী অবশ্যই মায়োসিস। বংশ পরম্পরায় ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা হবে মায়োসিস হবে। ওকে, এরপরে দেখো যে কোন কোষ বিভাজনকে বিয়োজন বিভাজন বলা হয়? মায়োসিসকে বিয়োজন বিভাজন বলা হয়। অ্যামাইটোসিসকে কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। আর মিওসিসকে কিন্তু হ্রাসমূলক কোষ বিভাজনও বলা হয়। এরপরে যেটা বলছে যে মায়োসিস কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করছেন কে? তাহলে মায়োসিস কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ করছেন হচ্ছে স্ট্রাসবুর্গার। স্প্রোফাইটিক জীবের মায়োসিস ঘটে কোথায়? স্প্রোফাইটিক জীবের মায়োসিস ঘটে হচ্ছে জনন মাতৃকোষে। কোথায় ঘটে? জনন মাতৃকোষে ঘটে। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়? হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস সংঘটিত হয়? জাইগোটে মায়োসিস সংঘটিত হয়। জাইগোটিক মায়োসিস কখন হয়? অঙ্কুরোদ্গমের সময়। মায়োসিস একের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী ও গুরুত্বপূর্ণ দশা কোনটা? সেটা হচ্ছে প্রোফেজ এক। কোনটা বলতো? প্রোফেজ এক। আচ্ছা, এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, যেটা বলছে যে মায়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত গুণ হবে? 2 গুণ হবে। এটা তোমরা পারবা। এরপরে দেখো, এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোর বাঁধে? হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোর বাঁধে কোথায় জানো? এটা হচ্ছে জাইগোটিন উপপর্যায়ে জোর বাঁধে। তাহলে এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোর বাঁধে, এটাকে আমরা কি বলি জানো? এই জোড়া বাঁধাকে বলা হয় বাইভ্যালেন্ট বলা হয়। বাইভ্যালেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আবার দেখো যে বলছে জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের জোর বাঁধার প্রক্রিয়াকে কি বলে? জোর বাঁধা, জোর যে বাঁধতেছে এটাকে আবার কি বলতেছে? সিনাপসিস বলতেছে। এরপর দেখো, মায়োসিসের প্রোফেজ একের প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান এক্স আকৃতির অংশকে কি বলে? কায়াজমা বলে। এটা তোমরা সবাই পারবা। বাইভ্যালেন্ট, এই যে বাইভ্যালেন্ট সৃষ্টি হয়। যদি বলে যে বাইভ্যালেন্ট যে কথাটা বললাম, বাইভ্যালেন্ট মানে জোর বাঁধতেছে। জোর কোথায় বাঁধে? ওই যে বর্গীজতের জোর, বর্গীজতের জোর আর বর্গীজতি মনে রাখবে জাইগোটিন। ওকে, আচ্ছা এরপরে আসো, যেটা বলছে এখানে যে প্রতিটি বাইভ্যালেন্ট থেকে কতটি ক্রোমাটিডের সৃষ্টি হয়? প্রতিটি বাইভ্যালেন্ট থেকে কতটা ক্রোমাটিডের সৃষ্টি হয়? মনে হয় 4টা ক্রোমাটিডের সৃষ্টি হয়। তারপর বলছে মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় সিনাপসিস ঘটে? সিনাপসিস ঘটে জাইগোটিনের মধ্যে। তাহলে ক্রসিং ওভার কোথায় ঘটে? কমেন্ট করে জানাবা। ক্রসিং ওভার ঘটে প্যাকাইটিনের মধ্যে, এটা একটু বলবা আমাকে। তাহলে বলে দিলাম যদিও তোমাদেরকে। প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অগ্রগামী ও বাহুগুলো পশ্চাৎবর্তী থাকে কোন ধাপে? এটা হচ্ছে অ্যানাফেজ 2 বা অ্যানাফেজ থাকলে উত্তরটা কিন্তু সেমই হইতো। এরপর দেখো, কোনটি দ্বারা মেন্ডেলবাদ ও আপাত ব্যতিক্রমগুলো ব্যাখ্যা করা যায়? মায়োসিস দ্বারা ব্যাখ্যা করা যায়। কে সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করছেন? তাহলে ক্রসিং ওভার সর্বপ্রথম আবিষ্কার করছেন মর্গান। মর্গান, ঠিক আছে, মর্গান সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেছেন। এরপর দেখো এখানে যে প্রশ্নগুলো বলা আছে যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি কোণ করে থাকে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষা আসছে। 90 ডিগ্রি কোণ করে থাকে। কোনটির কারণে নন সিস্টার ক্রোমাটিড দুটি এক বা একক স্থানে অথবা একই তলে আড়াআড়ি ভাবে ভেঙে যায়? এন্ডোনিউক্লিয়াসের কারণে ভেঙে যায়। আচ্ছা, দুঃখিত। তো একটু করে দেখো পরবর্তী প্রশ্নটা আমাদের এখানে কি দেয়া আছে যে নিচের কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে? ক্যালামাইডোমোনাস। ক্যালামাইডোমোনাস কি করে ভাইয়া বলো তো? মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। মনে রাখবা, এগুলো পরীক্ষা আসে। কত সালে স্ট্রাসবার্জার বা স্ট্রাসবুর্গার যাই বলো না কেন মিওসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন বা লক্ষ্য করেন? ঠিক আছে, এটা মনে রাখবা 1800, অপশন দেখা যাচ্ছে না, অপশন হচ্ছে 1888 সালে, যেখানে দেখা যাচ্ছে 1888 সালে। নিচের কোন পর্যায়ে ক্রোমোজোমে টেট্রাড লক্ষ্য করা যায়? খুবই গুরুত্বপূর্ণ। টেট্রাড লক্ষ্য করা যায় প্যাকাইটিনের মধ্যে। কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়? লেপ্টোডিনের মধ্যে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়। ঠিক আছে, যখন আমি তোমাদেরকে ডিটেলস ক্লাস করাবো বা ডিটেলস ক্লাস করাইছিলাম তখন এগুলো তোমাদেরকে লিখে লিখে সুন্দর করে পড়াইছি। বাট যেহেতু ওয়ান শট ক্লাস জাস্ট পড়ে যাচ্ছি ভাইয়া, ভাইয়াকে ভুল বোঝার কোনো কারণ নাই, তাহলে আমি 10 ঘন্টাও শেষ করতে পারবো না। এই জন্য আমি দ্রুত শেষ করতে যাচ্ছি, যাতে করে আমার যে ভাইয়া পুরা আজকের ক্লাসটা দেখতেছো, অ্যাটলিস্ট আমি যে প্রশ্নগুলো পড়তেছি উত্তরগুলো তোমাকে দাগাই দিচ্ছি, এখান থেকে তুমি যদি দেখে যেতে পারো ভাইয়া, এখান থেকেই তো তোমার প্রশ্নগুলো কমন চলে আসবে। তাহলে কেন তুমি এইগুলা একবার করে দেখে যাবা না? তাহলে দেখো, কায়াজমাটার প্রান্তবর্তন ঘটে মায়োসিস কোষ বিভাজনের কোন দশায়? ডিপ্লোটিন দশায়। তারপর বলছে নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? মানে অ্যানাফেজ যে পর্যায়টা আছে এই পর্যায়ে গতিপ্রাপ্ত হয়। তো আলহামদুলিল্লাহ আমরা 2টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অণুজীব। তো আমরা এবার অণুজীব নিয়ে আমাদের আলোচনা শুরু করে দিব। তো দেখো, অণুজীব চ্যাপ্টারের মধ্যে আমাদের যে প্রশ্নগুলো আছে একটু করে পড়া শুরু করো। ভাইয়াকে একটু 1 মিনিট একটু বিরতি দাও। 1 মিনিট পরে আমরা আবারও শুরু করছি। 1 মিনিট লাগবে না, জাস্ট একটু করে তোমার প্রশ্নগুলো দেখো, আমরা আবারও আলোচনা শুরু করে নিচ্ছি। তো প্রথম দেখো যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো তো পারবা কিনা। প্রথম প্রশ্নটা সহজই আছে অবশ্য। অণুজীব চ্যাপ্টারটা তোমরা যতটা ভয় পাও বা অনেকে আসলে স্কিপ করো, অনেকে পড়ো না,
না পড়লে কিন্তু এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তখন কিন্তু পারবা না ভাইয়া। তো অবশ্যই তোমাকে অনুযায়ীটা পড়তে হবে, এবং যারা আগে ভালো মতো পড়ো নাই, আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এইগুলো পড়লেই এখান থেকে তোমার কাভার আপ হয়ে যাবে, চাপ নেই আর কিছু নাই। ওকে, তো দেখো প্রথম যে প্রশ্নটা তোমাকে এখানে বলছে যে নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়। তাহলে ভাইরাস দ্বারা হয় বা ভাইরাস ঘটিত রোগ কোনগুলা, এগুলো তো আমরা ক্লাস দিয়েছি, একটা ওয়ান শট ক্লাস দিয়েছি ভাই, একটা ওয়ান শট। তাহলে যারা ওইটাও দেখো না ওইটাও দেখে আসতে পারো, বা এটা ক্লাস শেষ করে ওইটা দেখতে পারো, এই দুটা ক্লাস দেখলে আর কিছু লাগবে না। তো দেখো ওই ক্লাসগুলোতে কিন্তু সবগুলো জিনিস লিখে লিখে সুন্দরভাবে বুঝাই পড়াইছি, তো ওই ক্লাসটা একটু দেখে নিও। তো নিচের কোন, না হলে এই ক্লাসটাকে শেষ করো তাহলেও হবে, সমস্যা নেই। দেখো নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়। ভাইরাস দ্বারা হয়, এই যে ভাইরাস দ্বারা কি হয় ভাই, ভাই ইনফ্লুয়েঞ্জা। ভাইরাস দ্বারা কি বলতো, ইনফ্লুয়েঞ্জা। ভাই কি করছে, ইন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মনে করো ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে। একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, এই যেখানে রস্যই আছে না, রস্যই আছে না, যেখানে রস্যই আছে, দেখো এটাও ভাইরাস রস্যই, এখানে ইনফ্লুয়েঞ্জা। কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না, এটা হচ্ছে এই যে অ্যাজোটো ব্যাক্টর, ঠিক আছে। অ্যাজোটো ব্যাক্টর, এটা কি হয় না ভাইয়া বলতো, এই যে অ্যাজোটো ব্যাক্টর যেটা আছে এটা কি কি করে না বলতো, এটা হচ্ছে তোমার মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না। অ্যালকোহল শিল্পে ব্যবহৃত ইস্টকে ধ্বংস করে কে। তাহলে অ্যালকোহল, এই যে এটা তোমাদের বোর্ড পরীক্ষায় খুব একটা এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো নর্মালি আসে না বোর্ড পরীক্ষায়। এই যে এইটা আসতে পারে, দেখো একটা মশকির প্রাচীরে কয়টা উওসিস থাকতে পারে, মনে রাখবা 50 থেকে 500টা উওসিস থাকতে পারে। এটাও পরীক্ষায় এটা আসবে না, মনে রাখবা ভাইরাস শব্দ অর্থ হচ্ছে বেশি পরীক্ষা আসবে না। এই দেখো যেগুলো আসবে তোমাকে আমি বলে দিচ্ছি। তাহলে দেখো এফসি বাউডেন, এবং এটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, এটা লাগবে না। এই যে এদিকে এখানে আসো, দেখো এই যে রোগের কি বলছে, প্যাথোজেন যে ভাইরাস, তাহলে AIDS রোগের প্যাথোজেন যে ভাইরাস ভাইরাসে থাকে তা কে আবিষ্কার করেন। তাহলে এটার নামটা একটু দেখবা, গেল। কিন্তু এগুলো ভাইয়া গেলোর মতোই, এগুলো খুব একটা পরীক্ষা আসে না, এগুলো খুব একটা পরীক্ষা আসে না। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে পড়াই দিচ্ছি। এই যে এইটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত, এইটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত বলতো, ভাইরাসের দেহটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, দুইটা জিনিস দ্বারা, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। কোন ভাইরাসের আকৃতি পাউরুটিন নাই, তাহলে মনে রাখবো পাউরুটিন নাই হচ্ছে তোমার ভ্যাকসিনিয়া। তাহলে নিচের কোন জীবকে ক্লাসিত করা যায়, ক্লাসিত করা যায় আগে ভাইরাসকে ক্লাসিত করা যায়। ভাইরাসের প্রোটিন আবরণকে কি বলে, ভাইরাসের প্রোটিন আবরণকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড বলা হয়, নিউক্লিও ক্যাপসিড বলা হয়। তারপর বলছে যে PRSB এর আকৃতি কিরূপ, এটা আকৃতি কেমন বলতো, এটা আকৃতি হচ্ছে দণ্ডাকৃতি। এরপরে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু কোনটা। তাহলে এই যে গরুর ফুট অ্যান্ড মাউথ রোগের জীবাণু হচ্ছে ভাইরাস। তাহলে তারপরে দেখো নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস, উদ্ভিদ ভাইরাস কোনটা ভাই, মনে রাখবে TMV। এই TMV হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমাদের উদ্ভিদ ভাইরাস। আচ্ছা এরপরে দেখো যেটা বলছে তোমাদের ভাইরাসের বৈশিষ্ট্য কোনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভাইরাসের বৈশিষ্ট্য পরীক্ষা আসে, এটা মনে রাখবে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। তাহলে কোনটি বহিস্থ আবরণহীন ভাইরাস, তাহলে TMV হচ্ছে একটা বহিস্থ আবরণহীন ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কোন ধরনের, এই যে ভাইরাসের যে আকারগুলো, এগুলো খুব বেশি প্রশ্ন আসে, এটা দেখবা, এটা হচ্ছে দণ্ডাকার, ঠিক আছে। টোবাকো মোজাইক ভাইরাসের আকার কিরকম, দণ্ডাকার। এটা কিন্তু পরীক্ষা আসার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। এরপরে বলছে নিচের কোন ভাইরাসে এক সূত্রক ডিএনএ থাকে, তাহলে যে কোলিফাজের মধ্যে কি থাকে ভাই, এক সূত্রক ডিএনএ থাকে। নিচের কোনটি ডিএনএ ভাইরাস, তাহলে ডিএনএ ভাইরাস কোনটা মনে রাখবা, যে ভ্যাকসিনিয়া, এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস। আরো কয়েকটা দিচ্ছি, হার্পিস, হেপাটাইটিস বি, এগুলো হচ্ছে তোমার ডিএনএ ভাইরাস। একটা পোষক কোষে অনুলিপন পদ্ধতিতে কতগুলো T2 ফাস ভাইরাস গঠিত হয়, তাহলে মনে রাখবা এটা কতটা বলতো, 1 থেকে 300টা থাকতে পারে। তারপরে দেখো বলছে যে T2 ফাস ভাইরাসের দেহে প্রাপ্ত ডিএনএ দেহের মোট ওজনের কত শতাংশ, 50%। টিটুফাজের লেজে নিচের কোন এনজাইমটি উপস্থিত, তাহলে লাইসোজোম উপস্থিত। ভাইরাসের মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কি বলে, তাহলে ওই যে দ্বিস্তরী যে প্রোটিন থাকে এটাকে আমরা সবাই জানি ক্যাপসিড বলে, ক্যাপ। তুমি জানো যে আমার মাথায় টুপি পরি, টুপির ইংরেজি হচ্ছে ক্যাপ, টুপিকে আমরা কি বলতে পারি ভাই, টুপিকে আমরা ক্যাপ বলতে পারি। ভুলে কি বলতেছি, ইংরেজি বলতেছি টুপিকে আমরা কি ক্যাপ বলতে পারি। তো ওই যে বাংলায় বলি না ক্যাপ ট্যাপ বলি, অনেক তো ক্যাপও বলো তাই না। তো ওই ক্যাপ তুমি বলতে পারবা, ক্যাপ থেকে ক্যাপসিড বলতে পারবা, ক্যাপসিড বলতে পারবা। তাহলে ভাইরাসের মাথার দ্বিস্তরী প্রোটিন নির্মিত আবরণকে কি বলে, ক্যাপসিড বলা হয়। আচ্ছা এরপরে দেখো কোথায় দ্বিসূত্রক ডিএনএ দেখা যায়, এই যে দ্বিসূত্রক যে ডিএনএ কথা বলতেছে এটা দেখা যায় কোথায়, রিও ভাইরাসের মধ্যে দেখা যায়। ব্যাকটেরিওফাজ এক প্রকার কি, এটা হচ্ছে ভাইরাস। পেপের রিং স্পট রোগের জীবাণু কোনটা, রিং স্পট রোগের জীবাণু হচ্ছে PRSB। কোনটি ভাইরাস জনিত রোগ, ভাইরাস জনিত রোগ হচ্ছে এই যে পেপের রিং স্পট, এটা হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ। পেপের রিং স্পট ভাইরাস নিচের কোনটি দ্বারা বাহিত হয়, তাহলে এটা হচ্ছে তোমার এফিড দ্বারা বাহিত হয়। মানুষের ভাইরাস ঘটিত রোগ কোনটা, মানুষের ভাইরাস ঘটিত রোগ হচ্ছে হেপাটাইটিস, এটা হচ্ছে মানুষের ভাইরাস ঘটিত রোগ। আচ্ছা এরপরে দেখো ভাইয়া আমাদের বলছে যে ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটি সেরোটাইপ আছে, ডেঙ্গু জ্বরের ভাইরাসের কতটা সেরোটাইপ আছে, 4টা সেরোটাইপ আছে। কমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটা, কমা আকৃতির ব্যাকটেরিয়া হচ্ছে ভিব্রিও, এই যে ভিব্রিও এটা হচ্ছে কমা আকৃতির একটা ব্যাকটেরিয়া।
ব্যাকটেরিওলজির জনককে, ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লিউয়েনহুক, লিউয়েনহুককে ব্যাকটেরিওলজির জনক বলা হয়। কোনটি আদি কোষী, পরীক্ষা আসে ইশারিয়া কোলি, এটা হচ্ছে তোমার আদি কোষী। তারপরে বলছে যে নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়, প্লাজমিড মনে রাখবা, প্লাজমিড কোথায় পাওয়া যায়, ওই ইশারিয়া কোলির মধ্যেই প্লাজমিড পাওয়া যায়। ব্যাকটেরিয়া কোষে কোনটি, নিচের কোনটি উপস্থিত থাকে ব্যাকটেরিয়া কোষে, রাইবোজোম উপস্থিত থাকে। নিচের কোন অংশ দ্বারা ব্যাকটেরিয়ার পোষক কোষের সাথে আবদ্ধ হয়, এটা হচ্ছে তোমার পিলি। ওকে, আচ্ছা এরপরে আসো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটা বলতো, পেপটিডোগ্লাইকন। তাহলে পেপটিডোগ্লাইকন এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান। নিচের কোনটি ব্যাকটেরিয়ার চলনাঙ্গ, ব্যাকটেরিয়ার চলনাঙ্গ কোনটা, ফ্লাজেলা, ফ্লাজেলার মাধ্যমে চলাফেরা করতে পারে। ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম কি, তাহলে ব্যাকটেরিয়ার ক্যাপসুলের অপর নাম হচ্ছে স্লাইম স্তর। নিচের কোনটি শুধুমাত্র প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়ার দেহে উৎপন্ন হয়, এটা হচ্ছে অন্তঃরেণু, এটা প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়ার দেহে উৎপন্ন হয়। এরপরে যদি তোমাকে বলে এখানে যে নিচের কোন যৌগটি সংশ্লেষণ করা ব্যাকটেরিয়ার রাইবোজোমের প্রধান কাজ, তাহলে রাইবোজোমের প্রধান কাজ কোনটা ভাইয়া, ব্যাকটেরিয়া রাইবোজোমের প্রধান কাজ কোনটা, প্রোটিন। কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে, পাটের আঁশ, এই যে কি বলছে, পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে, এটা হচ্ছে ভাইয়া ক্লোস্ট্রিডিয়াম। তাহলে কোথায় আছে, এই যে ক্লোস্ট্রিডিয়াম। এরপরে দেখো বলছে কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, তাহলে ওই যে বললাম একটু আগে একটা পড়েছিলাম না, অ্যাজোটোব্যাক্টর এসপি, এটা ইশারিয়া কোলি অন্ত্রে কি উৎপাদন করে, এটা অন্ত্রে ভিটামিন কে উৎপন্ন করে। অ্যালকোহল থেকে ভিনেগার তৈরি করতে পারে নিচের কোন অণুজীবটা, অ্যালকোহল থেকে ভিনেগার তৈরি করতে পারে নিচের কোন অণুজীবটা বলতো, এটা ওই অ্যাজোটোব্যাক্টর। টাইফয়েড জ্বরের জন্য দায়ী কোনটা, টাইফয়েড জ্বরের জন্য, এইগুলো নর্মালি বোর্ড পরীক্ষার জন্য খুব কম গুরুত্বপূর্ণ, তবে এই যে এইখানে তোমাদের এই প্রশ্নটা বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো, কলেরা সংক্রমণ রোধ বা নিরাময়ের জন্য কোন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়, এটা হচ্ছে তোমার টেট্রাসাইক্লিন, এটাও আসতে পারে, মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। দেখো কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ, এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। যে সবগুলোই যা যা আমি স্লাইডে পড়াচ্ছি সবগুলো প্রশ্ন তোমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বাট যেগুলো আমি স্কিপ করেছি এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, লেস ইম্পর্টেন্ট। তো দেখো যে কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ, তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ কোনটা বলো তো, হ্যাঁ কলেরা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। আচ্ছা এরপরে দেখো যেটা বলছে, মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশাটির নাম কি, তাহলে সেটা হচ্ছে স্পোরোজয়েড, স্পোরোজয়েড। এরপর বলছে যে প্লাজমোডিয়াম এর স্পোরোজয়েডের আকৃতি কেমন, এটাও কিন্তু অনেক বেশি পরীক্ষা আসে, এটা হচ্ছে মাকু আকৃতির। নিচের কোন দশায় ম্যালেরিয়া জীবাণু যকৃতকে পুনরায় আক্রমণ করে, এটা বোর্ড পরীক্ষার জন্য আমাদের সকল বোর্ডের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি বলছে দেখো তো, যে ম্যাক্রোমেটা ক্রিপ্টোমেটা রোজয়েড, নামটা দেখছো কত বড় একটা নাম, এটা একটু দেখবা। তো ম্যালেরিয়া জীবাণু কি ধরনের অণুজীব, এটা হচ্ছে ম্যালেরিয়া জীবাণু কি ধরনের অণুজীব, এটা মনে একটা প্রোটোজোয়া, প্রোটোজোয়া, ম্যালেরিয়া জীবাণু কি ধরনের অণুজীব, প্রোটোজোয়া। এগুলো মুখস্থ করে ফেলো, তার আগে পড়া নাই, একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। প্লাজমোডিয়াম ভিভেক্স এর গ্যামিটোগনি কোথায় সম্পন্ন হয়, এটা হচ্ছে মশকির, এই যে ক্রোপে না যকৃতে, মশকির ক্রোপে, মশকির ক্রোপে, মশকির ক্রোপে। আচ্ছা নিচের কোনটি ম্যালেরিয়া, ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা, তাহলে ম্যালেরিয়া জীবাণুর ডিপ্লয়েড দশা কোনটা, এগুলো পড়ি সবগুলো আসে ভাইয়া, ও কিনা। এখন তো আমি তো জাস্ট রিডিং করে যাচ্ছি, কারণ তোমাদেরকে তো সবগুলো জিনিস বোঝানো বললাম, যেটা 8 থেকে 10 ঘন্টার ক্লাস লাগবে, তারও বেশি সময় লাগবে। তো আমি তোমাদের যে কাজটা করতেছি, আমি কিন্তু অপশনগুলো তোমাদের বলে যাচ্ছি, যারা জীবনেও পড়ে তারা কি করবা, তারা এই প্রশ্নগুলা মুখস্থ করে ফেলবা। তুমি যদি এই প্রশ্নগুলা মুখস্থ করে ফেলতে পারো, তাহলে দেখবা যে এইখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলা পরীক্ষায় কমন চলে আসবে। তাহলে কি করবা, যারা আগে পড়ো নাই তারা অবশ্যই এই প্রশ্নগুলা মুখস্থ করে ফেলবা। এরপরে দেখো যেটা বলছে যে প্লাজমোডিয়াম এর কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে, ঠিক আছে, প্লাজমোডিয়াম এর কোন পর্যায়ে মানুষকে সংক্রমিত করে, এটা হচ্ছে তোমার স্পোরোজয়েড। এরপরে দেখো বলছে ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের প্রথম কোন ধাপে হিমোজয়েন নামক বজ্র পদার্থ জমা হয়, তাহলে হিমোজয়েন নামক বজ্র পদার্থ জমা হয় কোথায়, এটা মনে একটা সাইজন দশা, সাইজন দশা। ওকে, আচ্ছা নিচের কোনটি মশকি লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে, তাহলে নিচের কোনটি মশকি লালাগ্রন্থি থেকে মানবদেহে প্রবেশ করে, এটা মনে রাখবা স্পোরোজয়েড, স্পোরোজয়েড। কোন ধাপটি বহু নিউক্লিয়াস যুক্ত, কোন ধাপটা বহু নিউক্লিয়াস যুক্ত, তাহলে সাইজন, এটা হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত। আচ্ছা তো এরপরে দেখো আমাদের আরো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই কয়েকটা প্রশ্নের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন দেখো এখানে বলছে যে প্লাজমোডিয়াম, কি বলছে দেখো তো, এখানে বলছে যে প্লাজমোডিয়াম, এই যে ম্যালারিয়া, ঠিক আছে, এর স্বাভাবিক সুপ্তিকাল কত, এর স্বাভাবিক সুপ্তিকাল কত বলতো, এটা হচ্ছে তোমার 18 থেকে 40 দিন। এক্সফ্লা, কি বলছে, এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে, এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে, এটা মনে রাখবা মশকির ক্রোপে ঘটে। আচ্ছা এরপরে আমাদের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ম্যালেরিয়ার পরজীবীর মায়োসিস ঘটে কোনটিতে, তাহলে মায়োসিস ঘটে কোথায়, এই যে এটা হচ্ছে ও সিস্টেম মধ্যে ঘটতেছে। ম্যালেরিয়ার জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়, পরজীবীর কোন দশাটা দেখা যায়, তাহলে এটা হচ্ছে মেরোজয়েড দেখা যায়, কি দেখা যায়, মেরোজয়েড দেখা যায়। আচ্ছা
এরপরে দেখো যে প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স এর সুপ্তিকাল কতদিন। এটা হচ্ছে 12 থেকে 25 দিন, 12 থেকে 25 দিন। মানুষের রক্তে ম্যালেরিয়া জীবাণুর, দেখো আমি একটু এটা ছোট করে নেই, এই যে এটা কতদিন আসলে কার্যক্রম, 7 দিন। জাস্ট তুমি এটা একটু দেখলেই পারবা আশা করি। আশা করি এটা তোমরা সবাই পারবা। ওকে, আচ্ছা এরপর দেখো, এটা একটু বেশি জুম হয়ে গেছে, যেন তোমাদের দেখতে সমস্যা হচ্ছে হয়তো। দেখো ভাইরাসের প্রোটিনগুলো সংশ্লিষ্ট হয় পোষকের কোন অঙ্গাণুতে। এটা হচ্ছে ভাইরাসের যে প্রোটিনগুলো আছে, এই ভাইরাসের প্রোটিনগুলো সংশ্লিষ্ট হয় রাইবোজোমের মধ্যে। কোন বিজ্ঞানী টিএমভি কে পাতা থেকে ক্লাস প্রক্রিয়ায় পৃথক করে। এটা হচ্ছে স্ট্যানলি। কে করছে নামটা একটু দেখবা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। যাই হোক আলহামদুলিল্লাহ। সো আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিবো ভাইয়া, পিডিএফটা দিয়ে দিব। যারা হচ্ছে জীবনেও তোমরা হচ্ছে এই যে আগে চ্যাপ্টারটা যে পড়াইলাম, অনুযায়ী পড়াইলাম, যারা পড়ো নাই, হুট করে তো তোমার একটা চ্যাপ্টার যদি আগে না পড়ে থাকো, তাহলে তোমার, আমি যদিও পড়ে গেছি শুধুমাত্র, আমি কিন্তু খুব একটা জিনিস বুঝাইনি, কারণ বুঝাইলে বললাম তো যেটা অনেক বেশি ডিউরেশন হয়ে যাবে। তো তারা কি করবা, উত্তরগুলো মুখস্থ করে যাও, উত্তরগুলো অ্যাটলিস্ট মুখস্থ করে যাও। ইনশাআল্লাহ ভাইয়া আমাদের এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এগুলো পড়লে তোমার ওভারঅল কিন্তু একটা রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে ভাইয়া। তো তাহলে তুমি কেন পড়বা না আমাকে বলো তো। অবশ্যই তোমার কিন্তু এই প্রশ্নগুলো একবার করে পড়ে যাওয়া উচিত। এরপরে দেখো আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে নগ্নবীজ ও আবৃতবীজ উদ্ভিদ। এই নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ, এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন আসবে, এবং এখান থেকে সব থেকে বেশি মানে তুমি ইয়ে করো, উদাহরণে ফোকাস দিবা। যত টাইপের উদাহরণ আছে ভাইয়া, এই উদাহরণগুলো পড়ে গেলে এখান থেকে দেখবা যে 2টা প্রশ্ন বা একটা প্রশ্ন ইজিলি চলে আসতেছে। এরপরে চ্যাপ্টার টিস্যু সহজ চ্যাপ্টার, ওটা সমস্যা না, বাট এই চ্যাপ্টারে কিছু এক্সাম্পল মনে রাখা লাগে। তো এক্সাম্পলগুলো একটু ভালো মতো দেখবা। যেমন এখানে বলছে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। তার মানে ওই যে পোয়েসি এবং মালভেসি যেটা আছে, এটা পার্থক্য করতে হবে। তার মানে এখানে যেটা বলছে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত, তাহলে এটা হচ্ছে মালভেসি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে এটা। নগ্নবীজি কিন্তু দিন সে ঘটে না, তাহলে ইফেরেরা মানে কি জানো, যে উদ্ভিদটা নগ্ন বীজি। আর নগ্ন বীজি হওয়ার পরেও তার মধ্যে দিন নিষেধ ঘটে না, তার মানে কি জানো, এটা হচ্ছে ব্যতিক্রম, আর পরীক্ষা ব্যতিক্রম গুলোই আসে। এটার উত্তর কি ভাই, ইফেডেরা। পয়সি গোত্রের পুষ্পবিন্যাস কি ধরনের, পয়সি গোত্রের পুষ্পবিন্যাস কি ধরনের, একই সাথে মালয়েশিয়া গোত্রের পুষ্পবিন্যাস কি ধরনের, এগুলো সবগুলো দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটাও তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পাইকলেট, তাহলে পয়সি গোত্রের পুষ্পবিন্যাস কি ধরনের, এটা হচ্ছে তোমার স্পাইকলেট একটু দেখবা, এগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে আশা করি। এরপরে দেখো যেটা বলছে, নিচের কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল উপস্থিত, তাহলে জাইলেমে ভেসেল থাকে কোথায়, এই যে নিটামের মধ্যে থাকে। আচ্ছা দেখো বলছে নগ্নবীজি উদ্ভিদের জাইলেমে ভেসেল ও ফ্লোয়েমে সঙ্গীকোষ অনুপস্থিত, এই ব্যতিক্রম নিটাম, তার মানে এটা ব্যতিক্রম, এই জন্যই পরীক্ষা দিচ্ছে। মানে নর্মালি কি হয় জানো, নর্মালি নগ্নবীজি উদ্ভিদের মধ্যে জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। তো এখানে বলছে নিচের কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল উপস্থিত, তার মানে যেহেতু নর্মালি থাকে না, কিন্তু ব্যতিক্রম থাকে হচ্ছে নিটামের মধ্যে, এই জন্য এটা পরীক্ষায় আমাদের দিয়ে দিচ্ছে। এরপরে দেখো নগ্নবীজি উদ্ভিদের কিসের মাধ্যমে পরাগায়ন ঘটে, নগ্নবীজ উদ্ভিদের বাতাসের মাধ্যমে পরাগায়ন ঘটে। নগ্নবীজ উদ্ভিদের শস্যকলার প্রকৃতিগুলো হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোন শ্রেণীর, এটা হচ্ছে নগ্নবীজি শ্রেণীর। এরপরে বলছে নিষেকের পূর্বে কোনটিতে শস্য উৎপন্ন হয়, এটা হচ্ছে জিমনোস্পার্ম, এখানে কি হয়, শস্য উৎপন্ন হয়। আচ্ছা এরপরে তুমি যদি দেখো ভাইয়া, সেটা বলছে যে সাইকাস কোন ধরনের উদ্ভিদ, সাইকাস হচ্ছে একটা নগ্নবীজি উদ্ভিদ, তাহলে কোনটিকে পামফান্ড বলা হয়, সাইকাসকে পামফান্ড বলা হয়, এগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য আসতে পারে। এরপরে বলছে নিচের কোন উদ্ভিদে মিথজীবিতা লক্ষ্য করা যায়। তো এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দুঃখিত ভাইরা। তো দেখো যে নিচের কর্মীদের মৃতজীবিতা লক্ষ্য করা যায়, তাহলে সাইকাস, এই যে সাইকাস পেকটিনাটা, এটার মধ্যে কি করা, এটার মধ্যে কি হচ্ছে মানে এটার মধ্যে মৃতজীবিতা লক্ষ্য করা যায়। এরপরে দেখো কি বলছে, যে কোরালয়েড মূলে বাস করে কোনটা, ঠিক আছে। কোরালয়েড মূলে কি থাকে ভাইয়া বলতো, এটা মানে কোরালয়েড মূলে বাস করে কোনটি, দুইটা জিনিস আছে, একটা নষ্টক, একটা হচ্ছে অ্যানাবিনা, এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় প্রশ্ন হিসেবে চলে আসে। এরপরে বলছে সাইকাস উদ্ভিদের শস্য কোন ধরনের, সাইকাস উদ্ভিদের শস্য হচ্ছে তোমার কি ধরনের ভাইয়া, হ্যাপ্লয়েড ধরনের। সাইকাস উদ্ভিদের শস্য কেমন, এটা হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের। সাইকাসের পুংলিঙ্গধরের প্রথম কোষ কোনটা, সেটা হচ্ছে ভাইয়া তোমার পুং রেণু। সাইকাসের এস্ট্রোবিলাস গঠিত হয় কিসের দ্বারা, এটা হচ্ছে পুং রেণু পত্রের দ্বারা। স্পঞ্জিয়া একত্রিত হয়ে কি গঠন করে, সোরাস গঠন করে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলা। এরপরে বলছে কোন উদ্ভিদের যৌন জননে মেগাস্পোর ও মাইক্রোস্পোর তৈরি হয়, এটা মনে রাখবা সাইকাস, এর উত্তর হবে সাইকাস, উত্তর হবে। ওকে আচ্ছা এরপরে দেখো উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা, এটাও মনে রাখবা, শুক্রাণু পাওয়া যায় সাইকাসের মধ্যে পাওয়া যায়। নিজের কোনো জীবন্ত জীবাশ্ম, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবন্ত উদ্ভিদের মধ্যে সবচেয়ে প্রাচীন উদ্ভিদ হচ্ছে কোনটা বলতো, এই যে রেডউড, এটা হচ্ছে সব থেকে প্রাচীন উদ্ভিদ। এরপরে বলছে কোন উদ্ভিদটির বিলুপ্তির আশঙ্কায় রয়েছে, তাহলে হচ্ছে নিটাম
অবলাঙ্গাম, ঠিক আছে, অবলাঙ্গাম, এটা কি রয়েছে ভাই? বিলুপ্তির আশঙ্কায় রয়েছে। আচ্ছা, একটু জুম করে নিতে হবে, তাহলে তোমাদের দেখতে হয়তো সুবিধা হবে, আর একটু জুম করে নেওয়া যেতে পারে। ওকে, এরপরে দেখো যেটা বলছে যে নিচের কোন ফুল হয় কিন্তু ফল হয় না, তাহলে আমরা জানি যে সাইকাস যেটাকে নগ্নবীজ উদ্ভিদ, তার মানে এর ফুল হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। এরপরে বলছে যে আবৃতবীজী উদ্ভিদের শস্যকলা কিরকম? আবৃতবীজী উদ্ভিদের শস্যকলা হচ্ছে ট্রিপ্লয়েড, খুবই গুরুত্বপূর্ণ। আবৃতবীজী উদ্ভিদের ফুলের গর্ভাশয়ে গর্ভকেশর কতটি অংশ নিয়ে গঠিত? 3টা অংশ নিয়ে গঠিত। নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ? এটা পরীক্ষা আসে। ওলফিয়া মাইক্রোস্পিয়া, ঠিক আছে, ওলফিয়া মাইক্রোস্পিয়া, এটা হচ্ছে তোমার কি বলতো, এই ওলফিয়া মাইক্রোস্পিয়া এটা হচ্ছে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ। এরপরে বলছে বহুপক্ষল যৌগিক পাতার উদাহরণ কোনটা? বহুপক্ষল যৌগিক পাতার উদাহরণ হচ্ছে তোমার সজিনা। এই যে তোমাকে বলছিলাম একটু আগে যে এক্সাম্পল গুলো খুবই গুরুত্বপূর্ণ, দেখবো যে এক্সাম্পল গুলো থেকে এই চ্যাপ্টারে তোমার পরীক্ষার প্রশ্ন চলে আসবে। বাংলাদেশের প্রাপ্ত আবৃতবীজী উদ্ভিদের সংখ্যা গোত্র সংখ্যা 200 মতো হবে, ঠিক আছে, তো এটা একটু দেখবা। এরপরে আসো এই যে এক্সাম্পল গুলো দিকে আমরা যাচ্ছি, যে ভেক্সিলারি এস্টিমেশন দেখা যায় কোন উদ্ভিদে? তাহলে এই ভেক্সিলারি এস্টিমেশনের বাকি এক্সাম্পল গুলো দেখবা। এখানে শুধুমাত্র যে মটোটা দাগাই দিচ্ছি, মটোর অপরাজিতা যেগুলো আছে এগুলো একটু দেখবা, কারণ এই চ্যাপ্টারে এক্সাম্পল থেকেই তোমার একটা প্রশ্ন চলে আসবে এবং এগুলোই গুরুত্বপূর্ণ। উপবৃত্তিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? উপবৃত্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়। তারপর টেপাল কার অংশ? টেপাল হচ্ছে তোমার পুষ্প পুরের অংশ। তাহলে বেরি জাতীয় ফল কোনটা? বেরি জাতীয় ফল কোনটা ভাইয়া? বেরি জাতীয় ফল হচ্ছে তোমার বলতো এই যে ক্যাডবেরিতে মনে রাখতে পারো, ক্যাডবেরিতে মনে রাখতে পারো। তাহলে একটা হচ্ছে তোমার কলা, এই যে কতে হচ্ছে কলা, আর টতে হচ্ছে টমেটো, আর এই বেরিতে তো বেরি, বেরিতে হচ্ছে বেরি। তাহলে তোমার হচ্ছে কলা এবং টমেটো, কলা এবং টমেটো, এটা হচ্ছে তোমার বেরি জাতীয় ফল। পাতায় বোটা না থাকলে তাকে কি বলে? তাকে স্যাসাইল বলা হয়। বোটা নাই, আমরা বলি না বোটাটা শেষে ফেলেছে, তাহলে এটাতে মনে রাখবা সেসিওল, সেসাইল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, শীর্ষদেশীয় অমরাবিন্যাসের উদাহরণ কোনটা? তাহলে শীর্ষদেশীয় অমরাবিন্যাসের উদাহরণ হচ্ছে লাল পাতা, এটা মনে রাখবা। তারপর স্পাইকলেট, দেখো এই যে তুমি স্পাইকলেট যদি দেখো, এখানে তোমাকে ভালো করে মাথায় রাখবে কি বলছে এখানে, কি বলছে? স্পাইকলেট ইনফ্লুয়েন্স ইনফ্লো ইনফ্লোরেন্সেস, তাই না? আচ্ছা আচ্ছা, স্পাইকলেট ইনফ্লোরেন্সেস এর উদাহরণ কোনটা? তো দেখো এখানে যেটা বলছে, এখানে আমি একটু মুছে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। স্পাইকলেট ইনফ্লোরেসেন্স নাকি, দেখো এটা একটু, এই যে স্পাইকলেট ইনফ্লোরেসেন্স এর উদাহরণ কোনটা? তাহলে এর উদাহরণ হচ্ছে ঘাস, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ভালো মতো দেখবা। এরপরে আসো যে এই যে কি বলছে, যে কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ? কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ? আচ্ছা, তো ক্লাসটা আসলে রাতে শুট করতেছি, প্রচন্ড পরিমাণ ঘুম পাচ্ছে, ঘুমের ঘোরে ঠিক মতো চোখেও দেখতে পারতেছি না, মানে কি বলবো আসলে, চোখে এত পরিমাণ ঘুম। সো মানে দিনে ঘুমায় নাই, দিনে সারাদিন ক্লাস শুট করছে, আদার্স আরো কাজ ছিল। এখন মানে বাংলা লেখাগুলো ঠিকঠাক মতো চোখে দেখতে পারতেছি না, পড়তে পারতেছি না, মানে এমন একটা অবস্থা। তো যাই হোক, আশা করি তোমাদের ক্লাসটা উপকারে আসবে যখন তোমরা সকালে ক্লাসটা পেয়ে যাবা। আমি আশা করি এই ক্লাসটা তোমরা যারা ভালো মতো দেখবা, তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে। তো চলো দেখি কি বলছে, যে কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ। আচ্ছা, অধিগর্ভ কোন কোন উদ্ভিদের ফুল অধিগর্ভ? এটা মনে রাখবা ঢেঁড়স, ঢেঁড়স উদ্ভিদের ফুল হচ্ছে অধিগর্ভ। ধানে শূন্য গুলুম কয়টা? ধানে শূন্য গুলুম মনে রাখবা 2টা। বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? বাংলাদেশে কত প্রজাতির বাঁশ পাওয়া যায়? 28 প্রজাতির বাঁশ পাওয়া যায়। এরপরে দেখো তোমাকে বলছে পুং পুষ্পের সাংকেতিক চিহ্ন কোনটা? তাহলে সাংকেতিক চিহ্ন কোনটা? এই যে এটা হচ্ছে পুং পুষ্পের সাংকেতিক চিহ্ন। দেখবে এটা এগুলো নর্মালি বোর্ড পরীক্ষার জন্য একটু কম গুরুত্বপূর্ণ, তাও আসতেও পারে এই জিনিসগুলো কিন্তু। এরপরে দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্নে কি বলছে আমাদেরকে? স্পাইকলেট পুষ্পবিন্যাস উদ্ভিদের কাণ্ডে, কি বলছে? স্পাইকলেট পুষ্পবিন্যাসযুক্ত উদ্ভিদের কাণ্ডে পরিবহন কলাগুচ্ছ সংযুক্ত ও বদ্ধ, এটা দেখবা। স্পাইকলেট পুষ্পপুটকে কি বলে? এটাকে বলা হয়, দেখো লোডিকিউল বলা হয়। ধানের পুষ্পবিন্যাস কোনটি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা এটা হচ্ছে স্পাইকলেট। পোয়েসি গোত্রের, মনে রাখবা পোয়েসি গোত্রের কি হচ্ছে? পরাগধানী সর্বমুখ, এই যে সর্বমুখ, এটাও কিন্তু অনেকবার পরীক্ষা আসছে ভাইয়া, এটা দেখবা। তারপরে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না আমাদের জন্য, ধানের বৈজ্ঞানিক নাম দেখবা, এগুলো তো সবাই জানো। এই যে এখানে আসো, এই যে বাংলাদেশে ঘাস গোত্র কতটা? গণসংখ্যা 113টা, ঠিক আছে। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময় ব্যবহৃত হয় কোনটা? জুরবা ঘাস, ঠিক আছে। আচ্ছা, পয়সি বৈশিষ্ট্য এগুলো দেখবা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষা আসে। পয়সি গোত্রের বৈশিষ্ট্য কোনটা? একটু আগে দেখলাম পরাগধানী সর্বমুখ, এগুলো একটু করে দেখবা, পরাগধানী সর্বমুখ। আচ্ছা, এরপরে বলছে ল্যাবরেটরিতে আসমা জবা ও ধানের পুষ্প পর্যবেক্ষণ করে দেখতে পায় এদের অমরাবিন্যাস যথাক্রমে। তার মানে জবা হচ্ছে কি? জবা হচ্ছে অক্ষীয়। আর যে ধানের কথা বলছে, ধানটা কি হবে বলো? ধানটা হচ্ছে মূলীয়, তাহলে অ্যান্সার হবে অক্ষীয় ও মূলীয়। মালভেসি গোত্রের অমরাবিন্যাস কোন ধরনের? মালভেসি গোত্রের অমরাবিন্যাস হচ্ছে অক্ষীয়। কোন ধরনের ভাইয়া? এটা হচ্ছে অক্ষীয়। আচ্ছা, এরপরে দেখো এখানে তোমাদের যে প্রশ্নটা আসতেছে, জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা কয়টা? জবা ফুলের স্ত্রী কেশরের সংখ্যা হচ্ছে তোমাদের ভাইয়া 5টা।
তারপর বলছে মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা? মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য একটু দেখবা যে উদ্ভিদের কচি অংশ মিউসিলেস পূর্ণ। উদ্ভিদের কচি অংশ কেমন বলতো? মিউসিলেস পূর্ণ। আচ্ছা, জবা ফুলের বৈশিষ্ট্য কোনটা? জবা ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এটা উপপত্রযুক্ত। কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম কি? তাহলে কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম দেখবা এই যে গোসোপিয়াম হারবেকিয়াম, ঠিক আছে, হারবেকিয়াম। তাহলে গোসোপিয়াম, দেখো গোসিপিয়াম হারবেকিয়াম, এটা কি হয়? কার্পাস তুলার বৈজ্ঞানিক নাম। মালভেসি গোত্রের দলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই 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 ভাই আসলেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে তোমার টুইস্টেড বা প্যাঁচানো, মনে রাখবা। বহুমূত্র রোগে কোনটা উপকারী? এটা খুবই গুরুত্বপূর্ণ। ঢেঁড়স হচ্ছে বহুমূত্র রোগে উপকারী। টেক্সটাইল শিল্পের প্রধান কাঁচামাল কোনটা? টেক্সটাইল শিল্পের প্রধান কাঁচামাল দেখো কতে হচ্ছে ভাইয়া তোমাদের কাঁচামাল, এবং কতে মনে রাখবা হচ্ছে কার্পাস, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু সুন্দর মতো মনে রাখবা। এরপরে বলছে নিচের কোন উদ্ভিদটি পরিবারগতভাবে পৃথক? তাহলে পরিবারগতভাবে পৃথক কোনটা? এই যে হিবিস্কাস, দেখো কি বলছে, হিবিস্কাস ক্যানাবিনাস, এটা হচ্ছে পরিবারগতভাবে পৃথক। এরপরে যেটা বলছে তোমাদেরকে যে সাইকাসের এস্ট্রোবিলাস বা এস্টামিনেট বা কি বলছে, সাইকাসের এস্ট্রোবিলাস বা এস্টামিনেট এটা কোন কোষ দ্বারা গঠিত? তো এটা হচ্ছে তোমার বলছে যে কি বলছে, সাইকাসের এস্ট্রোবিলাস বা এস্টামিনেট, এটা একটু ভুল আছে, বা কোন এটা আসলে গঠিত কিসের দ্বারা? এটা গঠিত কিসের দ্বারা? এটা হচ্ছে তোমার পুং রেণু পত্রের দ্বারা গঠিত। আচ্ছা, তো এরপরে ভাইয়া আমাদের দেখো আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে ভাইয়া আমাদের টিস্যু ও টিস্যু তন্ত্র। তো এই চ্যাপ্টারটা তোমরা যদি নিজেরাও পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের এখানে কিছু প্রশ্ন দেখাই দিচ্ছি, কারণ এরপরে কিন্তু ভাইয়া আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়তে হবে। সেটা কি বলতো? গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে আমাদের ওই কোনটা চ্যাপ্টার বলতো? উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা আমাদের বিস্তারিত পড়া লাগবে, কারণ ওই চ্যাপ্টারে অনেক প্রশ্ন আসবে। এবং এই চ্যাপ্টার থেকে তোমাদের আমি কিছু জিনিস দেখাই দেই, তুমি যদি এই জিনিসগুলো ভালো মতো পড়তে পারো ভাইয়া, এখান থেকেই তোমার প্রশ্ন কমন চলে আসবে, এর বাইরে আসার মতো কিছু নাই। যেমন দেখো কি বলছে যে উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? উদ্ভিদের মূলে, তাহলে এই যে এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার থেকে আসতে পারে। যে মূলের মধ্যে ওরিও, এই যে একটা বক্স যে আসে না চ্যাপ্টারের শেষে, ওই বক্সটা খুব গুরুত্বপূর্ণ। ওই বক্সটা দেখলে ওখান থেকে একটা প্রশ্ন 100% ওই বক্সটা দেখবে একটু করে। ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল কোন প্রকৃতির? ফার্ন জাতীয় উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল হচ্ছে হ্যাডোসেন্ট্রিক। ওকে, আচ্ছা, তারপরে বলছে যে একই উৎস থেকে উৎপন্ন এবং একই জৈবিক কর্মে নিয়োজিত কোষগুচ্ছকে কি বলে? এটাকে টিস্যু বলা হয়। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কত প্রকার? ভাজক টিস্যু 3 প্রকার। তারপর বলছে প্রাথমিক ভাজক টিস্যু সৃষ্টি হয় কোনটি থেকে? প্রাথমিক ভাজক টিস্যু সৃষ্টি হয়, এটা হচ্ছে প্রো মেরিস্টেম থেকে, ঠিক আছে। যারা আমার ওই যে ওয়ান শট ক্লাসটা দেখো নাই, ডিটেলস ক্লাসটা দেখো নাই, তো ওই ডিটেলস ক্লাসটা দেখে আসো, ডিটেলস। তাহলে যারা ডিটেলস ক্লাসটা দেখো নাই, ওই ডিটেলস ক্লাসটা দেখো। তোমাদের ভাইয়া কেন আমি এই ক্লাসটা দেখতে বলছি বলো তো ভাইয়া? আমি তোমাদের এই ক্লাসটা এই কারণেই দেখতে বলতেছি, কারণ ওই ক্লাসে কিন্তু ভাইয়া আমি এই যে জিনিসগুলো তুমি এখন বুঝতে পারতেছো না ভাইয়া, ওই জিনিসগুলো আমি ওখানে তোমাকে লিখে লিখে পড়াইছি ভাইয়া। তাহলে তুমি কিন্তু ইজিলি ওইগুলো দেখলে ইজিলি বুঝতে পারবে। তাহলে এই ক্লাসটা যারা দেখতেছো, এই ক্লাস শেষ করলেও তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। এবং আরো প্রিপারেশন ভালো করতে চাইলে আরেকটা ওয়ান শট ক্লাস, যেখানে আমি সবগুলো জিনিস মানে এরকম শুধু মানে রিডিং পড়ে জানি, সবগুলো জিনিস বুঝাই পড়াইছি, তুমি ওই ক্লাসটাও একবার দেখে নিতে পারো। এরপরে দেখো উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক টিস্যু কোনটা? উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য নিয়ামক টিস্যু হচ্ছে ভাজক টিস্যু। তারপর বলছে যে ভাজক টিস্যুর কোষগুলি একতলে বিভাজিত হয় সেটাকে বলা হয় রিব ভাজক টিস্যু, এটাকে বলা হয় রিব ভাজক টিস্যু বলা হয়। ভাজক টিস্যুর কোষগুলা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা মনে রাখবা। অন্তর্জনক্ষম না, এটাও না, পুরু কোষ সেটাও না। এই যে আন্তঃকোষীয় ফাঁকবিহীন, ভাজক টিস্যুর কোষগুলো আন্তঃকোষীয় ফাঁকবিহীন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বলছে যে প্রোটোটাম নিচের কোন অঙ্গটি তৈরি করে? প্রোটোটাম মানে কি? ত্বক তৈরি করবে। কি তৈরি করবে ভাই? এটা ত্বক তৈরি করবে। এরপরে তুমি যদি আসো যে তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়? তাহলে তরুণ মূলে কোন ভাজক টিস্যু দেখা যায়? তরুণ মূলে হচ্ছে তোমার রিব ভাজক টিস্যু দেখা যায়। এরপর হচ্ছে মাস ভাজক টিস্যু কোনটি সৃষ্টি করে? মাস ভাজক টিস্যু সৃষ্টি করে কর্টেক্স সৃষ্টি করে। প্যারেনকাইমা কোষের আকৃতি কেমন? এই দেখো প্যারেনকাইমা কোষের আকৃতি কেমন ভাই? এটা হচ্ছে নলাকার। কোন টিস্যুর কারণে ত্বক ও পাতার সৃষ্টি হয়? তাহলে মনে রাখবা প্লেট যে ভাজক টিস্যুটা আছে, এটার কারণে ত্বক ও পাতার সৃষ্টি হয়। উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়? উদ্ভিদের কর্টেক্সে কোন ধরনের ভাজক টিস্যু পাওয়া যায়? কর্টেক্সের মধ্যে কর্টেক্স মধ্যে পাওয়া যায় হচ্ছে যেমন একবার কর্টেক্স, কথা হচ্ছে কর ক্যাম্বিয়াম পাওয়া যায়। সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কোনটা? তাহলে সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে তোমার কর্ক ক্যাম্বিয়াম। আচ্ছা, এরপরে দেখো কোথায় ক্যাসপ্রিয়ান ট্রিপ থাকে? তাহলে ক্যাসপ্রিয়ান ট্রিপ থাকে হচ্ছে অন্তত্বকে। তাহলে এই অন্তত্বকে কি থাকে ভাইয়া? ক্যাসপ্রিয়ান ট্রিপ থাকে। তারপর বলছে নিজের কোন উদ্ভিদে হাইডাথোর দেখা যায়? তাহলে হাইডাথোর দেখা যায়, মানে কচুর মধ্যে হাইডাথোর দেখা যায়। উদ্ভিদের এপিডার্মিস ও এপিথেলিয়াম গঠন করে কোনটা? সেটা হচ্ছে তোমার প্রোটোটাম গঠন করে, ঠিক আছে, প্রোটোটাম এটা গঠন করে। তো এইখানে দেখো এই যে তোমার এই যে চ্যাপ্টারটা আছে ভাইয়া, এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দেখা লাগবে। যেমন আমি যদি তোমাদের একটু করে বলে দেই
যে দেখো এখানে তোমাদের কি বলছে যে নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর উদাহরণ, আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ নিয়ে টেনশন করো না, পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। তো যেটা বলছে দেখো যে নিচের কোনটি ফ্লোয়েম টিস্যুর উদাহরণ, তাহলে ফ্লোয়েম টিস্যুর উদাহরণ হচ্ছে সিপনল, এটা গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় ভাস্কুলার বান্ডেল কত প্রকার, এটা হচ্ছে তোমার দুই প্রকার। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু, মনে রাখবে এটা হচ্ছে সেকেন্ডারি জাইলেম না পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি, তোমাদের হচ্ছে ফ্লোয়েম টিস্যু, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। ওকে, আচ্ছা এরপরে এই যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে, সংযুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল সর্বাধিক কোন ধরনের হয়, এটা হচ্ছে ভাইয়া মুক্ত ধরনের হয়। তাহলে কোন উদ্ভিদের কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায়, তাহলে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায় তোমার হচ্ছে লাউ এবং কুমড়া, লাউ এবং কুমড়ার মধ্যে দেখা যায়। এরপরে আসো যে আবৃতবীজী উদ্ভিদের কোথায় ওরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায়, আবৃতবীজী উদ্ভিদের মূলে দেখা যায়। সাধারণত কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোন উদ্ভিদে, কেন্দ্রিক কেন্দ্রিক দেখা যায় কোথায়, টেরিডোফাইটের মধ্যে দেখা যায়। তাহলে ওরিও ভাস্কুলার বান্ডেল দেখা যায় কোনটিতে, এটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদের মধ্যে দেখা যায়। এইগুলো কিন্তু সবগুলোই ভাইয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো লাইপোডিয়াম উদ্ভিদে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল উপস্থিত, লাইপোডিয়াম ঠিক আছে, এটা হচ্ছে তোমার হ্যাডোসেন্ট্রিক। কত প্রকার টিস্যুর সমন্বয়ে ভাস্কুলার বান্ডেল গঠিত, দুই ধরনের। একবীজপত্রী কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের, এটা মনে একটা বদ্ধ সমপার্শ্বীয়। এই যে বক্সের কথা বলো, ওই বক্স বলে হবে, এবং বক্সটা যারা কোথায় পাবা, বক্স কোথায় পাবা, ওই যে আমি যে ওয়ান শট ক্লাস দিয়েছি, ওই ওয়ান শট ক্লাসটা তুমি দেখলে ওই ওয়ান শট ক্লাসের মধ্যেও কিন্তু বক্সটা পেয়ে যাবা। তারপরে দেখো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যে কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়, এই যে আমি বললাম ওই বক্স থেকে কিন্তু প্রশ্ন আসে, ওই বক্স থেকেই। তাহলে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায় দ্বিবীজপত্রীর কাণ্ডে। আচ্ছা, তারপর হচ্ছে কুমড়ার কাণ্ডের ভাস্কুলার বান্ডেল কোন ধরনের, কুমড়া যদি বলে, ঠিক আছে, কুমড়া বলে এটা সমদ্বিপার্শ্বীয়। ওই বক্স থেকে সব প্রশ্ন বক্স থেকে আসতেছে, বক্সটা আমার ওয়ান শট ক্লাসেও পেয়ে যাবো, অথবা বই থেকেও পেয়ে যাবো, বই থেকেও বোর্ড বইও পেয়ে যাবা। ভুট্টা উদ্ভিদের কাণ্ডে নিচের কোন ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়, ভুট্টা হচ্ছে বদ্ধ ধরনের দেখা যাবে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তুমি যদি এর পরের প্রশ্নে আসো, দেখো এখানে তোমাদের যেটা বলছে যে কোন উদ্ভিদের কাণ্ডে প্রোক্যাম্বিয়ামের গুচ্ছ গুচ্ছগুলো রিং আকারে থাকে, গুচ্ছগুলো রিং আকারে থাকে কোথায়, দ্বিবীজপত্রীতে থাকবে, কোথায় থাকবে ভাইয়া, এটা দ্বিবীজপত্রীতে থাকবে। মূলের ত্বককে বলা হয় এপিব্লেমা বলা হয়। উদ্ভিদের বর্ধিঞ্চ অঞ্চলে কোন টিস্যু থাকে, উদ্ভিদের বর্ধিঞ্চ অঞ্চলে কোন টিস্যু থাকে, উদ্ভিদের বর্ধিঞ্চ অঞ্চলে অগ্রজ ভাজক টিস্যু থাকে, অগ্রজ ভাজক টিস্যু থাকে। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়, কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়, প্লেট ভাজক টিস্যুর কারণে আয়তন বৃদ্ধি পায়। একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য কোনটা, একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য হচ্ছে অধতক অনুপস্থিত। আচ্ছা, এই জিনিসগুলা ভাইয়া এইগুলা পড়লেই তোমাদের এই চ্যাপ্টার থেকে আশা করি প্রশ্নগুলো কমন চলে আসবে। তো এরপরে দেখো ভাই আমাদের মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা উদ্ভিদ শারীরতত্ত্ব, এখান থেকে দেখা যাবে 5 থেকে 6টা প্রশ্ন আসতে পারে, মিনিমাম 5টা প্রশ্ন তো আসবেই উদ্ভিদ শারীরতত্ত্ব এই চ্যাপ্টারটা থেকে। তো এই চ্যাপ্টারে অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ভাইয়া সব থেকে গুরুত্বপূর্ণ ভাইয়া নিয়ে আসছি তোমাদের জন্য, আমি পিডিএফটা দিয়ে দিব, তোমার পিডিএফ থেকে তো নিজেরাও পড়ে নিবা, এবং আমি তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আসছি আমি তোমাদেরকে একটু পড়ায় দেওয়ার চেষ্টা করি। সো এই যে প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ ভাইয়া, এটাও তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে কোন উপাদানটা উদ্ভিদ মাটি হতে শোষণ করে, উদ্ভিদ মাটি থেকে শোষণ করে হচ্ছে তোমার এই যে নাইট্রোজেন আছে না, এই নাইট্রোজেন কি করে মাটি থেকে শোষণ করে। দেখো উদ্ভিদ এই যে কার্বন এবং অক্সিজেন ছাড়া অন্য খনিজ লবণগুলো মাটি থেকে শোষণ করে। তার মানে এই যে কোন উপাদান মাটি থেকে শোষণ করে, এই যে কার্বন বাদ যাবে, তারপর কি বলছো অক্সিজেন বাদ যাবে, তাহলে কার্বন এবং অক্সিজেন ছাড়া অন্যগুলো মাটি থেকে শোষণ করে, নাইট্রোজেন বোঝাই যাচ্ছে এখানে নাইট্রোজেন উত্তরটা হবে। কোন অ্যানায়ন উদ্ভিদ সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়, তাহলে এই যে তোমাকে বলছে সবচেয়ে দ্রুত গতিতে কোনটা শোষিত হয়, এটা তোমাকে মাথায় রাখা লাগবে, পরীক্ষা আসে। তাহলে একটা হচ্ছে তোমার এই তুমি এটা একবারে মনে রাখবা, এই যে পটাশিয়াম নাইট্রেট, এটা মনে রাখবা যে এই পটাশিয়াম নাইট্রেট সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয়, কারণ এই পটাশিয়াম অপশন থাকলে এটা উত্তর, আর যদি নাইট্রেট থাকে তাহলে নাইট্রেটটা উত্তর হবে। এর উত্তর অপশনে কোনটা আছে, নাইট্রেট আছে, এই যে NO3 মাইনাস, এটা তোমার উত্তর হবে। আচ্ছা, আরেকটা মনে রাখবা, তাহলে সবচেয়ে মন্থর গতিতে কোনটা হয়, মন্থর গতিতে মনে রাখবা ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম থাকলে ক্যালসিয়াম হবে, সালফেট থাকলে সালফেট হবে, হয় ক্যালসিয়াম থাকবে নাহলে সালফেট থাকবে, একবারই মনে রাখবা, আলাদা আলাদা করে মনে রাখার দরকার কি, প্যারা নেওয়ার দরকার আছে না, প্যারা নেওয়ার দরকার নাই। পাতার মেসোফিল কোষ ও বান্ডলশীট কোষে যে চক্র সম্পন্ন হয় সেটা হচ্ছে তোমার C4 চক্র সম্পন্ন হয়। উদ্ভিদের শতকরা 90 থেকে 95% পানি বাষ্প আকারে কোন প্রক্রিয়ায় বেরিয়ে যায়, এটা হচ্ছে তোমার পত্র রন্ধ্রীয় প্রশোধন প্রক্রিয়ায় বেরিয়ে যায়। এরপরে তোমাকে বলছে C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ, C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের মধ্যে কোনটি মাইক্রোমৌল, তাহলে কোনটা মাইক্রোমৌল কোনটা ম্যাক্রোমৌল দেখবা। তাহলে এখানে দেখো তোমাকে বলছে যে কোনটা মাইক্রোমৌল, তুমি যে কোনো একটা পড়বা, তুমি ম্যাক্রোমৌল গুলো পড়বা, এটা বাদে বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার মাইক্রোমৌল। এখানে উত্তর হচ্ছে ব্রোন, এটা তুমি একটু দেখে নিবা। স্থলজ উদ্ভিদের এই টাইপের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। স্থলজ উদ্ভিদের খনিজ লবণ পরিশোধন অঞ্চল কোনটা, স্থলজ উদ্ভিদের খনিজ লবণ পরিশোধন অঞ্চল হচ্ছে মূলরোম, কোনটা ভাইয়া, মূলরোম। ওকে, আচ্ছা এরপরে দেখো যেটা বলছে ঘাসের জন্য উপকারী মৌল কোনটা, ঘাসের জন্য উপকারী মৌল হচ্ছে সিলিকন, ঘাসের জন্য উপকারী মৌল সিলিকন। নিচের
কোন উপাদানটি উদ্ভিদ মাটি থেকে অধিক মাত্রায় গ্রহণ করে? তাহলে মাটি থেকে অধিক মাত্রায় গ্রহণ করে হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস প্লাস যেটা আছে, এটা মাটি থেকে অধিক মাত্রায় গ্রহণ করে। উদ্ভিদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কয়টা ভাইয়া? এটা হচ্ছে 17টা। উদ্ভিদের কোন ধরনের দেখো উদ্ভিদ কোন ঘটনাটির বিরুদ্ধে লবণ শোষণ করে থাকে? লবণ শোষণ করে থাকে কিসের মাধ্যমে? দেখো এটা হচ্ছে তোমার ঘনত্বের আনতির মাধ্যমে, ঘনত্বের আনতির মাধ্যমে। ওকে, আচ্ছা এরপর বলছে যে অবিশ্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোন চাপের মাধ্যমে এই যে কোষের বৃদ্ধি ঘটে? এটা হচ্ছে তোমার স্থিতি চাপ হবে। একই দ্রাবক বিশিষ্ট যদি ভিন্ন ঘনত্বের দ্রবণকে বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পৃথক রাখলে কোন প্রক্রিয়াটি ঘটে? এটা হচ্ছে অবিশ্রবণ ঘটে। এরপরে দেখো যেটা বলছে যে যেসব আয়নের ব্যাপন কোষ ঝিল্লি দ্বারা বাধাপ্রাপ্ত হয় তাদের কি বলা হয়? তাদেরকে যুক্ত আয়ন বলা হয়। এরপরে আসো কি বলছে, কোষেদনের সময় জলীয় বাষ্পের সাথে কি বের হয়ে কোষে রোগ সংক্রমণ প্রতিরোধ করে? এটা হচ্ছে লবণ। ওকে, আচ্ছা এরপরে আসো, মরুভূমির একটা খেজুর গাছ দৈনিক কত লিটার পানি হারায়? এটা হচ্ছে 300 থেকে 400। কোষেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক কোনটা? অবশ্যই আলো হবে। উদ্ভিদের কাণ্ড বা মূলের ত্বকের ছিদ্রের মাধ্যমে যে প্রশোধন ঘটে তাকে কি বলা হয়? লেন্টিকুলার প্রশোধন বলা হয়। কি বলা হয় ভাইয়া? তাকে লেন্টিকুলার প্রশোধন বলা হয়। কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে মূল ও কাণ্ডের অনুপাত বৃদ্ধি পেলে প্রশোধনের হার বৃদ্ধি পায়? কোন বিজ্ঞানী করছে? এটা হচ্ছে পার্কার। প্রশোধনের হার বাড়ে কোন অবস্থায়? প্রশোধনের হার বাড়ে তাপমাত্রা বাড়ালে প্রশোধনের হার বাড়ে। রক্ষী কোষের কাজ কোনটা? খাদ্য তৈরি করা। তাহলে উদ্ভিদের দেহকে শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য বহিত্বকের উপর কোন ধরনের অবৈধ রাসায়নিক পদার্থ থাকে? কোন ধরনের অবৈধ রাসায়নিক পদার্থ থাকে? তাহলে সেটা হচ্ছে কিউটিন থাকবে। কোনটির প্রভাবে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়ার মাধ্যমে প্রশোধন নিয়ন্ত্রিত হয়? সেটা হচ্ছে আলো। কোনটির ঘনত্ব স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়? পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, এটা কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে। আচ্ছা এরপরে দেখো এখানে পত্ররন্ধ্র ওই যে তোমার খোলা ও বন্ধ হওয়ার কারণটা কি? অবশ্যই রক্ষী কোষের টার্গার প্রেসার। বায়ুর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটারের বেশি হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়? 30-এর বেশি হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। কোন উদ্ভিদের পত্ররন্ধ্র রাতে খোলা ও এটা এই যে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম এটা মনে হয় মৌরুজুবিক, মানে পত্ররন্ধ্র দেখো রাতে খোলা এবং দিনের বেলায় বন্ধ থাকে। এটা উল্টা হয়েছে। নর্মালি কি হয়? নর্মালি দিনের বেলায় খোলা থাকে, রাতে বন্ধ থাকে, কিন্তু এখানে উল্টা হয়েছে। উল্টাটা হচ্ছে মৌরুজ উদ্ভিদের মধ্যে। এটাই ব্যতিক্রম, এটাই পরীক্ষা আসবে। এরপরে দেখো রাতের বেলায় পত্ররন্ধ্র কোন অবস্থায় থাকে? রাতের বেলায় পত্ররন্ধ্র বন্ধ অবস্থায় থাকে। তাহলে এখানে কোনটা? হিল বিক্রিয়া। হিল বিক্রিয়াটা দেখবা, এই যে প্রথমটাই হচ্ছে হিল বিক্রিয়া। ওকে, তো এইগুলো একটু দেখে নিবা। পানির ফটোলাইসিসের জন্য প্রয়োজন কোনটা? ম্যাঙ্গানিজ প্রয়োজন। উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড পানির বিক্রিয়ায় উপজাত হিসেবে কি উৎপন্ন হয়? উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়। ওকে, তো এগুলো একটু করে দেখবা, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে এই যেখানে বলছে পিগমেন্ট সিস্টেম 1-এ ক্লোরোফিল থাকে, এটা গুরুত্বপূর্ণ ভাই। এটা কোন কোন মানে তোমার এখানে পিগমেন্ট সিস্টেম 1-এ কোন ক্লোরোফিল থাকে? তো ক্লোরোফিল এ থাকে, যেটা কত ভাই? 863। এটা ভালো মতো দেখবা, সংখ্যাটা কিন্তু ভুল করা যাবে না। এরপরে এখানে এই যে এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়োলজিক্যাল কয়েন, এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। কত তরঙ্গ দৈর্ঘ্য সালোক সংশ্লেষণের জন্য সর্বোচ্চ বলে বিবেচিত? তাহলে 665। C3 চক্রে কার্বন ডাইঅক্সাইড গ্রাহক কোনটা? তাহলে রাইবোলেস ডাইফসফেট। রাইবোলেস ডাইফসফেট। কোন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ভেঙে ইলেকট্রন ও প্রোটন উৎপন্ন হয়? ডিহাইড্রোজিনেস। ওকে, আচ্ছা এরপরে যে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো কি বলছে যে ভুট্টা উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড গ্রাহক ভুট্টা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের গ্রাহক যৌগ কত ধরনের? এটা 2 ধরনের আসবে। এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। C4 উদ্ভিদ কোনটা ভাইয়া? C4 উদ্ভিদ হচ্ছে তোমাদের ভাইয়া দেখো এই যে দেখো সাক্কারাম অফিসিনারাম। ঠিক আছে, সাক্কারাম অফিসিনারাম। এটা হচ্ছে C4 উদ্ভিদ। এটা একটু দেখবা। অক্সালোএসিটিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এরপরে যেটা বলছে যে কত আলোক কি বলছে? কত আলোক তরঙ্গ দৈর্ঘ্য? আসলে চোখেই দেখতেছি না কি বলছে দেখো একটু করে। কত আলোক তরঙ্গ দৈর্ঘ্য, দেখো কত আলোক তরঙ্গ দৈর্ঘ্য সালোক সংশ্লেষণে সর্বাধিক হয়? তোমাদের জন্য অবশ্যই ক্লাসটা শেষ করতে হবে। আমি হয়তোবা এই ক্লাসে আমার সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারি নাই, বাট তারপরেও যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে আমি সবগুলো প্রশ্ন তোমাদেরকে দেখাই দিচ্ছি। যারা এই প্রশ্নগুলো শেষ সময় একবার করে পড়ে যাবা, অবশ্যই ভাই এখান থেকে তোমার প্রশ্ন কমন চলে আসবে। এটা দেখবা 600 থেকে 700 ন্যানোমিটার। এই যে কোন আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়? এটা মনে রাখবা, লাল 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 আলোতে বেশি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোনটি সালোক সংশ্লেষণের বিভিন্ন প্রক্রিয়ায় বাধা প্রদান করে? কোনটা? সীসা। ওকে, আচ্ছা এরপরে দেখো যে প্রশ্নগুলো তোমাদের এখানে আসতে পারে সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ার রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? গতিশক্তিতে রূপান্তরিত হয়। শ্বসনে অংশগ্রহণকারী এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে কোনটা? বিভিন্ন মৌল। শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তার কত ভাগ তাপ শক্তিতে পরিণত হয়? 45%। সবাত ও অবাত শ্বসনের অভিন্ন ধাপ কোনটা? অবশ্যই গ্লাইকোলাইসিস। তাহলে এই যে গ্লুকোজ 6 যে ফসফেটটা সেটা ভেঙে ফ্রুক্টোজ 6 ফসফেট এটা যে উৎপন্ন হলো, এই বিক্রিয়াকে কি বলা হয়? এটাকে আইসোমারেস
বিক্রিয়া বলা হয়, ঠিক আছে। বা এটা বলা যায় এই বিক্রিয়া প্রভাবিত করে কোনটা, প্রভাবিত করে কোনটা, এই যে প্রভাবিত করে কোনটা, আইসোমার্স থেকে প্রভাবিত করে। শ্বসনের কোন ধাপে অক্সিজেনের প্রয়োজন হয়, ইটিএস, ঠিক আছে, ইটিএস, তাহলে এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, শ্বসনের কোন ধাপে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে, তাহলে শ্বসনের কোন ধাপে অক্সিজেনের, এটা কিন্তু পরীক্ষা আসবে, গ্লাইকোলাইসিস। শ্বসনের গ্লাইকোলাইসিস ধাপে এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, যেমন একবার 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে দেখো আমরা 48 নাম্বার প্রশ্নে চলে আসছি। তো এখানে দেখো কি বলছে আমাদেরকে, এখানে আমাদেরকে বলছে সালোক সংশ্লেষণের ফটোলাইসিসে উৎপন্ন গ্যাস শ্বসনের কোন পর্যায়ে ব্যবহৃত হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট তন্ত্র। দৌড়বিদের মাংসপেশির কোষে কোন অ্যাসিড প্রস্তুত হয়, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। কি হচ্ছে এটা, ল্যাকটিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড কত কার্বন বিশিষ্ট, পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট। তারপর বলছে প্রতি 2 অণু 3 ফসফোগ্লিসালডিহাইডের এক অণু কোন এনজাইমের প্রভাবে ডিএইচএপি, ঠিক আছে, পরিণত হয়, এটা হচ্ছে তোমার আইসোমারেজ, ঠিক আছে। সবাত শ্বসনের প্রাথমিক পর্যায়ে গ্লুকোজ ভেঙে কয় কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন করে, 3 কার্বন বিশিষ্ট যৌগ উৎপন্ন করে। সবাত শ্বসনে এক অণু ফ্রুক্টোজ সম্পূর্ণরূপে জারিত হলে কত অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, 6 অণু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সম্পন্ন করতে কতটা এনজাইম কাজ করে, 10টা এনজাইম কাজ করে। গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি খরচ হয়, 2 অণু এটিপি খরচ হয়। এই সবগুলো প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। গ্লাইকোলাইসিস সরাসরি কতটি এটিপি তৈরি হয়, 4টি এটিপি তৈরি হয়। গ্লাইকোলাইসিসের অপর নাম কি, গ্লাইকোলাইসিসের অপর নাম হচ্ছে ইএমপি। ওকে, এখানে যে পুনরূপ দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো একটু করে দেখো, যে গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমের কোন অংশে ঘটে, তাহলে এটা হচ্ছে তোমার সাইটোসলে ঘটে। ক্রেবস চক্রের বিক্রিয়া শেষে প্রতি অণু অ্যাসিটাইল কো এ হতে কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 2 অণু উৎপন্ন হয়। ক্রেবস চক্রে এক অণু অ্যাসিটাইল, দেখো এই যে অ্যাসিটাইল কত অণু ভাইয়া এফ এর ডিএস উৎপন্ন করে, এটা এটা তোমাদের জন্য এটা ভালোই গুরুত্বপূর্ণ, দেখবা এটা, তাহলে 3 অণু, ঠিক আছে। বিজার কোনটা বিজারিত হবে, বিজারিত কোনটা, এই যে এনএ ডিএইচ, এই যে এনএ ডি এভাবে আসতে পারে, এনএ ডি এইচ2 আকারে আসতে পারে, অথবা এনএ ডি এইচ প্লাস আকারে থাকতে পারে, যেখানে তোমার একটা প্লাস ভেঙে গিয়ে আর একটা প্লাস থাকতে পারে। সো যেভাবেই থাকবে না কেন তুমি জাস্ট একটু দেখলে উত্তরটা করে দিবা এখানে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ক্রেবস চক্রে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে সাইট্রিক অ্যাসিড তৈরির সময় কোন এনজাইম ব্যবহৃত হয়, তাহলে এটা হচ্ছে সাইট্রেট সিনথেস এনজাইম ব্যবহৃত হয়। গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটা, রাসায়নিক উপাদান কোনটা বলো তো, দেখো অ্যাসিটাইল, এই যে অ্যাসিটাইল। ওকে, আচ্ছা, এরপরে দেখো তাহলে ভাইয়া এটা দেখবা। তারপর এখানে এই প্রশ্নগুলো একটু করে দেখবা, এই দুটো প্রশ্ন মোটামুটি দেখবা, এগুলো দেখতে। আচ্ছা, এই যে এই প্রশ্নগুলো তুমি দেখতে পারো ভাইয়া, এখান থেকেই দেখা যাবে তোমার উদ্ভিদ সাহিত্য থেকে ভাইয়া যে প্রশ্নগুলো আসতে পারে। আমি আশা করি এখান থেকে তোমাদের প্রশ্নগুলো চলে আসবে। তো আমাদের সর্বশেষ একটা চ্যাপ্টার রয়েছে জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তি থেকেও দেখো তোমাদেরকে আমি এই যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, এটা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। এখানে বেশি প্রশ্ন নাই, অল্প কিছু প্রশ্ন আছে। তো এই যে প্রশ্নগুলো তুমি যদি দেখতে পারো ভাইয়া জীব প্রযুক্তি থেকে, তাহলে এইগুলো থেকে তোমাদের প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। জীব প্রযুক্তি থেকে তোমার এরকম 2 থেকে 3টা প্রশ্ন চলে আসবে। তো ওভারঅল কিন্তু সব মিলিয়ে তোমার যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার থেকে তুমি যদি হিসাব করো, তাহলে 4 7 কিন্তু 28টা প্রশ্ন আসে। তাহলে দেখা যায় মানে অন এভারেজ 3টা চ্যাপ্টার থেকে 4টা করে প্রশ্ন আসবে, যেহেতু 25টা প্রশ্ন আসবে, 3 থেকে 4টা করে প্রশ্ন ইজিলি আসতেছে। তুমি যদি এই প্রশ্নগুলো ভালো মতো পড়তে পারো, এই পিডিএফটা ভালো মতো প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমার ম্যাক্সিমাম প্রশ্নই কমন চলে আসবে। তো এই ভিডিওটা তোমরা কিভাবে পাবো আমি একটু বলে দিই। এই ভিডিওটা পাওয়ার জন্য আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে, SHOPNER স্বপ্নের পাঠশালা, ঠিক আছে, স্বপ্নের পাঠশালা, PATHSHAL স্বপ্নের পাঠশালা বাই, আচ্ছা এই যেখানে লিখে দিই স্বপ্নের পাঠশালা বাই শাওন, ঠিক আছে, স্বপ্নের পাঠশালা বাই শাওন। আমাদের এই পেজে যাবা, যে এই পেজে তুমি হচ্ছে পেয়ে যাবা, এবং আমি আমাদের যে গ্রুপটা রয়েছে স্বপ্নের পাঠশালা যে গ্রুপ, আমাদের যে অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে পোস্ট করে দিব। আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা এখান থেকে এই পিডিএফটা পেয়ে যাবা। তো এগুলো ভালো মতো পড়তে থাকো, আশা করি তোমাদের এই জিনিসগুলো থেকেই পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন চলে আসবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।